এই একটু এইদিকে আসো তো। আমি চারপাশে ভালোভাবে দেখি, আমার আশেপাশে কেউ নাই। তার মানে মেয়েটা আমাকে ডাকছে। জি, আমাকে ডাকছেন? তো কেউ কি আছে আশেপাশে যে তাকে ডাকবো? বলুন, কি বলবেন? একটা রিক্সা এনে দিবেন? এখানে কোনো রিক্সা নেই। না, আমি পারবো না বলেই হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মেয়েটি বলে উঠল, খ্যাত কোথাকার, এগুলো কোথা থেকে যে আসে। আমি শুনেও না শোনার ভান করে চলতে শুরু করলাম। বাসায় ফেরার সময় দেখি মেয়েটা ওখানেই দাঁড়িয়ে আছে। কি, আপনি এখনো যান নাই? দেখছেন না? আচ্ছা, আমি একটা রিক্সা এনে দিচ্ছি। আমার রিক্সার দরকার নেই, আমার আব্বুকে কল করে বলছি, সে আমাদের গাড়ি নিয়ে আসতেছে। আপনার আব্বু গাড়ি চালায়? আগে বলবেন তো। জি না, আমার আব্বু চালায় না, আমাদের ড্রাইভার চালায়। ভালো, যান। তোর তো সাহস কম না রে, তুই আমাকে জান ডাকলি কেন? চুপ, আমি আপনাকে জান ডাকতে যাব কেন? তুই তাহলে তখন কি বললি? আপনার গাড়ি চলে এসেছে তাই বললাম চলে যান। তার ছেঁড়া কোথাকার। তুই আমাকে তার ছেড়া বললি? আব্বু না আসলে তোর 12টা বাজাতাম। ঠিক মতো 12 পর্যন্ত গুনতে পারেন তো? তুই পারিস কি? থাক, তুই তোর সাথে যদি কোনোদিনও দেখা হয় বুঝাবো কি মজা। মেয়ে দেখলে গায়ে পড়ে পড়ে ঝগড়া করতে ইচ্ছা হয়, তাই না? বেয়াদব মেয়ে। তুই আমাকে বেয়াদব বললি? সত্যি তোর কপালে শনি আছে, আজ নয় কাল। শনিকে মঙ্গল করে নিতে জানি। মেয়েটি চলে গেল। এবার আমি বাসার দিকে রওনা দেই। একে আমি তো রাস্তা ভুলে গেছি, কোন দিকে যে যাই। কি পাঠকগণ ভাবছেন রাস্তা কেমনে ভুলে গেলাম? আসলে আমি এখানে নতুন এসেছি, তাই কি যে করি এখন ঠিকঠাক জায়গার নামও জানি না। দেখি কাউকে জিজ্ঞেস করি। সামনে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে। যেই ডাক দিতে যাব তখনই মনে পড়ে গেল ছেলে ধরার কথা। দেশে যে তোলপাড় শুরু হয়েছে, যদি আমাকে ছেলে ধরা ভেবে চিৎকার দেয়, না, ওদের কাছ থেকে শোনা যাবে না। সামনে দেখি এক ভদ্রলোক। আমি তাকে জিজ্ঞেস করি, আঙ্কেল, রফিক সাহেবের বাসা কোন দিকে বলতে পারেন? রফিক সাহেব তোমার কি হয়? না মানে আঙ্কেল, আমি তার বাসায় আজকেই উঠেছি। তার মানে সকালে তুমি এসেছিলা, তাই তো? তাই তো বলি, চেহারাটা কেমন চেনা চেনা লাগছে কেন? তাহলে আপনি রফিক আঙ্কেল? হ্যাঁ, তা রাস্তা চেনো না? কেন বাসার বাইরে এসেছো? সকালে এসেছি, ক্ষুধা লেগেছিল তাই কিছু খেতে। এসে একটা মেয়ের সাথে ঝগড়া করতে করতে রাস্তা ভুলে গেছি। কেন, পাশে তো রান্না হয়, সেখানে খাওনি কেন? কাউকে তো চিনি না, তো তাই বলি নাই। এখন থেকে ক্ষুধা লাগলে আমাদের সাথে খাবে, কেমন? আর আমার কোনো ছেলে নেই এখন থেকে, তাহলে হাট বাজারে তোমাকেই করতে হবে। জি আঙ্কেল, কিন্তু তার আগে আমাকে তো এসব জায়গা ভালোভাবে চিনতে হবে। তার সমস্যা নেই, তোমার পাশের রুমে তরিকুল নামে এক ছেলে থাকে, ও তোমাকে সব দেখিয়ে দিবে। এবার চলো বাসায়। আমি আর আঙ্কেল বাসায় একসাথে এসে দেখি তারিকুল তার রুমে শুয়ে আছে। আমাদের পরিচয় করিয়ে দিল আর বলল, তোমরা তো আমার ছেলের মতো, তাই না? জি আঙ্কেল। তাহলে এই তোমার নামটা তো জানা হলো না। হাইরে, সবাইকে পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, মা বাবার একমাত্র ছেলে। আমার ছোট ছোট 2টা বোন আছে, জুই আর বর্ণা। এবার অনার্স প্রথম বর্ষে। তরিকুল, তুমি আজিজকে দেখে রাখবা, ও কিন্তু এই জায়গায় কিছুই চেনে না। আর হ্যাঁ, তুমি ওকে একা একা কোথায় যেতে দিবা না। আমাদের পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আপনার বাসা কোথায়? শাহাদাতপুর। আপনার? বাঘাবাড়ি, কিন্তু আপনাকে তো কখনোই দেখিনি। কি, আপনার বাসা বাঘাবাড়ি? ভালোই হলো, এক জায়গায় আর দুইজন। এখানে কতদিন ধরে থাকেন? এই তো কিছুদিন ধরে, এবার অনার্সে প্রথম বর্ষে? আরে আমরা আপনা আপনি করে বলছি কেন, আমরা তো একই বর্ষে। তাহলে আরো ভালো হলো। চলো এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার প্রথম ক্লাস। আমরা খেয়ে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে উঠে নামাজ পড়ে খেয়ে দিয়ে আমি আর তারিকুল রওনা দিলাম কলেজের দিকে। কিন্তু কলেজে গেটে তাকিয়ে দেখি সেই মেয়েটি। কাল যে মেয়েটার সাথে ঝগড়া করেছি, ওই মেয়েটার শেষের কথাটি ভাবছি। আমার 12টা কি সত্যি বাজায়? আরে না, ওকে কিসের ভয়? ও মেয়ে আর আমি ছেলে। আমরা চুপি চুপি কলেজের ভিতরে প্রবেশ করছি। এমন সময় তারিকুল বলে উঠল, তুমি কিন্তু একা একা কোথাও যেও না। না, আমি আর কোথায় যাব? আমি কি এখানকার কিছু চিনি?
এমন সময় পিছু তাকিয়ে দেখি সেই মেয়েটি আর নেই। যাক, আজকে তো বাঁচলাম। মনের মাঝে খুশি খুশি লাগছে। সামনে তাকিয়ে দেখি সেই মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাকে তাজা খেয়ে ফেলবে। আমি পাশ কেটে যেতে চেষ্টা করলাম, কিন্তু যেতে তো আর পারলাম না। মেয়েটি আমার কলার ধরে বলল, তুই এই কলেজের ছাত্র? তুই তো এবার শেষ। দেখেন আমি কি করেছি। আপনি আমার কলার ধরে আছেন, ছাড়েন বলছি। বলেছিলাম না তোর কপালে শনি আছে? কে আপনি? আর ও আপনাকে কি করেছে? ছাড়েন ওকে। এটাই সে বেয়াদব মেয়েটা। কাল আমার সাথে ঝগড়া করেছে, আর আজ তো দেখছই। কি, তুই আমাকে বেয়াদব বললি? তো আপনি কি এর চেয়ে নিচে নামতে চান? দেখ আমি কি করি। এমন সময় ক্লাসের ঘন্টা বাজলো। তোকে পরে দেখে নেব। আমি আর তারিকুল ক্লাসে প্রবেশ করলাম। আমরা দুজন সামনে বসলাম, কারণ সকল সিট বুক, কিন্তু সামনের সিটে কেউ বসেনি, তাই বসলাম। কিছুক্ষণ পরে ক্লাসে একটা স্যার এসে তার পরিচয় দিল। তার নাম কায়সার। তারপর বলল, এবার তোমরা তোমাদের পরিচয় এক একে দিবা, কেমন? জি স্যার। আমি যাকে ডাকবো সে এখানে এসে তার পরিচয় দিবে। আমার তো ভয় লাগছে, কারণ কোনোদিন এত মানুষের সামনে কথা বলিনি। যদি আমাকে প্রথমে ডাকে তাহলে তো আমি শেষ। যাই হোক, দেখি কি হয়। প্রথম সিট থেকে একজন আসো। তারপরে বলতে শুরু করলাম, আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ। বাবার নাম মোহাম্মদ শাহিন আলী। বাসা বাঘাবাড়ি, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। তোমার বাবার পেশা কি? আমাদের একটা নৌকা আছে, আর সেই নৌকা আমার বাবা চালায়, তাই আমার বাবা একজন মাঝি। আমার কথা শুনে ক্লাসের প্রায় 4 ভাগের 3 ভাগ হাসতে লাগলো। আচ্ছা, তোমরা কি এখনো ছোট্ট আছো? ওর কথা শুনে তোমরা হাসলে কেন? ওর বাবা নৌকা চালাই বলে কি হাসতে হবে? তোমরা এটা ভাবো একটা বাবা কত ভালো হয়, তিনি নৌকা চালিয়ে ছেলেকে মানুষ করছে। না জানি তার কত আশা আছে। আচ্ছা, এবার তুমি যাও। আমি চলে আসলাম। এবার পিছনের সিট থেকে একজন আসো। আমি নিচের দিকে চেয়ে থেকে কথাগুলো শুনছি। একটা মেয়ে স্যারের কাছে যাওয়ার পরে বলতে শুরু করলো, আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার ঈশিতা। বাবার নাম মোহাম্মদ আব্দুল মতিউর রহমান চৌধুরী। তারপরে হা করে আছে, কিছু বলতে পারছে না। সবাই হাসছে। তাকিয়ে দেখি সেই মেয়ে। হায় রে কপাল, এই মেয়ে তো দেখছি আমাকে ছাড়বেই না। এবার মেয়েটি তার আসনে চলে গেল। আজ প্রথম দিন বলে সকল স্যার শুধু পরিচয় ক্লাস নিয়েই ছুটি দিয়ে দিল। আমি আর তারিকুল ক্লাস থেকে বের হয়ে দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে সেই মেয়েটিও আছে। কি জানে কি বলবে এবার। দেখ দেখ, মাঝির ছেলে। ওর কথা শুনে মাথা পুরাই ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে কষে একটা থাপ্পড় দেই। চুপ বেয়াদব মেয়ে। কি, আয় তো সবাই। ও এসে আমার কলার ধরে বলল, আমি বেয়াদব তাই না? আচ্ছা, আজ কি বার? মঙ্গলবার। ভালোই হলো, আজ আমি রোজা নেই। বলেই ওর ঠোঁটে একটা উম্মা বসিয়ে দিলাম। তা দেখে ওর বান্ধবীরা তো পুরোই অবাক। লাবণ্য আমার কলার ছেড়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে বোবা হয়ে গেছে। আমরা চলে আসলাম বাসায়। তারপর খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হলাম, কারণ আমি এখানে নতুন কিছু চিনে নেওয়া যাবে তাই। আমরা হাঁটছি আর কথা বলছি, এমন সময় দেখি ওই গুন্ডি মেয়েদের দল, কিন্তু লাবণ্য নেই। যাক, ভালোই হয়েছে। ও থাকলে সমস্যা বাধাতো। সবাই আমাদের কাছে এসে বলল, তোর তো কম সাহস নয়, তুই লাবণ্যকে চুমু দিয়েছিস। ওর আব্বু যদি জানতে পারে তোর খবর আছে। ওটা পরে দেখা যাবে। ঘুরেঘুরি করার পর চলে আসলাম বাসায়। আঙ্কেলকে সকল ঘটনা বললাম, কারণ এখন তিনি আমাদের গার্জিয়ান। ভালো করেছো। কিন্তু ওর বান্ধবীরা বলল, ওর আব্বু জানলে তোর খবর আছে। আগে কিছু করুক, তারপর দেখবো। তুমি ভয় পেও না, আমি আছি তো। জি আঙ্কেল। সকালে উঠে নামাজ পড়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই মেয়েকে খুঁজছি। একসময় দেখি কলেজের সামনে ওরা সবাই। আমি বুক ফুলিয়ে হাঁটছি। ওই শোন তো, এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। কি বলবেন বলেন। কলেজ থেকে যাওয়ার সময় দেখা করিস। এখন সময় নেই, ক্লাস শুরু হবে। ওকে। কলেজ শেষ হওয়ার 1 বেল আগে তারিকুলকে বললাম ক্লাস থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে এখন? বাসায়। এখানে যদি লাবণ্য দেখে ফেলে তাহলে কপালে খারাপই আছে বলেই কলেজ থেকে বের হলাম। খুব খুশি খুশি লাগছে। আজ তো আর কিছু করতে পারবে না,
আর 2-4 দিন গেলে সবকিছু ভুলে যাবে, তখন না হয় ওর সামনে যাব। এ কি, আমি কি দেখছি? সামনে তো দেখি ওই মেয়েগুলো, সবার হাতে ছোট ছোট লাঠি। আমার গলার পানি শুকিয়ে তো কাঠ হয়ে গেল। আমি আমার প্যান্ট গুছিয়ে দাঁড়িয়ে পড়লাম। যদি ভাব খারাপ দেখি তাহলে দেবো এক দৌড়। ওই, তুই পালাচ্ছিস কেন? আমি জানি তুই পালাবি, তাই আগে থেকেই আমরা রেডি হয়ে আছি। আরে দেখ, আমি পালাবো কেন? আমি তো আপনাকে খুঁজছি। ওদিকে চল তো আজিজ। আমাকে নিয়ে একটা গাছের নিচে গেল আর বলল, এবার দেখাবো আমাকে চুমু খাওয়ার মজা কেমন। লাগাতো তোরা সবাই। হায় রে, এরা সবাই তো দেখি গুণ দিবে। ভাবছি এখানে থাকার চেয়ে কেটে পড়াই ভালো। দিলাম এক দৌড়, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ওই, তুই পালাচ্ছিস কেন? দাঁড়া, তোর একদিন কি আমাদের একদিন। না, আমি দাঁড়িয়ে কি মার খাবো? তোরা তো গুন্ডি মেয়ে, দোয়া করি তোদের কপালে যেন স্বামী না জোটে। আমার পিছু পিছু ওরা আসছে, তাতে কি? ওরা কি আর আমাকে ধরতে পারবে? একটা রিক্সায় করে বাসায় আসলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আজ একটু সকাল সকাল এসেছি। আমাদের কাছে কয়েকজন ছেলে এসে বলল, ভাই, আপনি কাল বাঁচলেন কেমন করে? আরে ভাই, কুকুর কি মানুষের মাথায় কামড় দিতে পারে? আর আমাকে আপনি করে বলবে না, আমরা তো সবাই সমান, তাই না? ওরা বলল, তা যদি বন্ধু ভাবো তাহলে তুই আর বন্ধু না ভাবলে আমি তুমি। ওকে, আজ থেকে আমরা বন্ধু, কি বলিস? তার আগে নামগুলো তো বলো। ওদের মধ্যে একজন বলে উঠল, ওদের নাম আশিক, হাফিজুর আর ও সজীব। এবার তোমাদেরটা বলো। আমি আজিজ আর ও তারিকুল। চলো এবার ক্লাসে যাই। ক্লাস করছি আর ভাবছি ভালোই হলো, কয়েকজন বন্ধু তো হলো। এবার ওই মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া যাবে। ক্লাসে এসে আমি আগে আগে বের হচ্ছি, এমন সময় লাবণ্য আমার কলার ধরে বলল, আমরা কুকুর, তাই না? তোকে আজ মেরেই ফেলবো। সামনে দেখি সেই স্যার যিনি প্রথম দিন প্রথম ক্লাস নিয়েছিল। আমি ডাক দিয়ে বললাম, স্যার আমাকে বাঁচান, এই মেয়েগুলো আমাকে মেরে ফেলবে। কাইসার স্যার এসে বলল, এই মেয়ে, কি করছো তুমি? ছাড়ো, তোমার আব্বুর টাকা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারো। স্যারের কথা শুনে ওরা চলে গেল, আর সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সবাই আসলো। কিরে, তোরা কোথায় ছিলি? আজ স্যার না থাকলে আমাকে আর পাইতি না রে। আজিজ, দেখো, তোমরা সবাই আমার ছেলের মতো। তোমরা গরিব, তাই বলে কি এই মেয়েদের অত্যাচার সহ্য করতে হবে? আর তোমরাও তো অনেকজন, ওরা কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। তারপর যদি লাবণ্যর আব্বু আসে তখন দেখবো সবকিছু। ধন্যবাদ স্যার, আপনার মতো স্যার আর দুইটা হয় না। তোমরা যাও এবার। পরের দিন দেখি 4টা ছেলেকে নিয়ে এসেছে আমাকে মারার জন্য। আমি ওদের দেখে মানিককে কল করলাম আর বললাম, তোরা সবাই কলেজের বাইরে আয়। আমার কল পেয়ে ওরা সবাই চলে আসলো। লাবণ্য হাতের ইশারায় আমাকে রেখে দিল। 4 জনের মধ্যে একজন এসে আমার কলার ধরলো, আর এমনিতে সবাই মিলে মারতে শুরু করলাম। একজনকে মারা দেখে বাকি 3 জন এমনিতে কেটে পড়লো। আমরা চলে আসলাম কলেজে। মানিককে বললাম, এই কোনো সমস্যা হবে না তো? আমরা এই মেয়েকে খুব ভালো করে চিনি। আমরা 4 জন, তাই ওদের সাথে পেরে উঠতে পারিনি। ওরা তো 7 জন, তাও আবার মোটা মোটা। ওদের কত দৌড়ানি খেয়েছি, কিন্তু এবার তুই আসছিস, দেখবি ওরা আর আমাদের সাথে পারবে না। যাই হোক, ক্লাস করে বের হব তখন কে যেন আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, উঠুন। আমার হাত ধরে মেয়েটি উঠলো। আমি তাকে সরি বললাম। মেয়েটি বলল, আপনার কোনো দোষ নেই, আসলে আমি একটু তাড়াতাড়ি বের হতে আপনার সাথে ধাক্কা খেলাম। সেম ঘটনা, আমিও তাড়াতাড়ি বের হতেই আপনার সাথে লেগে গেল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল, সবাই শর্টকাটে আজিজ বলে। আপনার নাম কি? আমার নাম অনু। বাহ, বেশ সুন্দর নাম তো। ধন্যবাদ। আচ্ছা, পরে যদি দেখা হয় কথা হবে। বাই বাই। আমি কলেজ থেকে বের হয়ে লাবণ্যকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আমি বাসায় চলে আসলাম। তারপরে তারিকুলকে কল করে বললাম, বন্ধু, তুই বাসায় ফিরবি কখন? আড্ডা দিচ্ছি, শেষ হলেই চলে আসবো। আচ্ছা, আর দেখিস তো লাবণ্য কোথাও আছে কিনা। আমি আঙ্কেল আন্টির সাথে দেখা করে রুমে এসে ঘুমিয়ে পড়ি। একটু পরে উঠে দেখি তারিকুল আমার পাশে বসে আছে। কিরে, কখন আসলি?
এই তো সবে মাত্র। আচ্ছা আমি নামাজ পড়তে যাব, আর তুইও চল। সারাদিন গোসল করিস নি আজ? ওকে, তুই তাহলে গোসল কর, আমি চললাম। নামাজ পড়ে এসে দেখি তারিকুল শুয়ে আছে। ওকে বললাম আয় খাবো, খুব ক্ষুধা লেগেছে। ওকে চল। টেবিলে আমরা বসে আছি, আমি, তারিকুল আর আঙ্কেল। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আসলে আঙ্কেল আন্টি খুব ভালো, আমাদের খুব খোঁজ খবর নেয়, নিজের মায়ের চেয়েও প্রায় বেশি ভালোবাসে। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে মেয়েরা কোথায় থাকে? আমার তো ছেলে নাই, কিন্তু আমার দুটি মেয়ে আছে। তারা কোথায় থাকে? একজনের বিবাহ দিয়েছি, আর একজন মহিলা হোস্টেলে থেকে লেখাপড়া করে। ও ভালো। এই দেখো, আমরা কথা বলার তালে আছি, আর ওইদিকে তরিকুল সব খেয়ে ফেললো। ও শালা তো পেটুক একটা। তাই নাকি? দেখ আজিজ, আমার কোনো বড় বোন নেই, তাই আমাকে শালা বলবি না। তুই খা তো, খাবার সময় কথা বলতে নেই। তোমরা খাচ্ছ না কেন? আন্টি আপনিও বসেন, আমরা একসাথে খাবো। ওকে বাবা, বসছি। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। দুজন এক রুমে পড়তে বসলাম, তারপরে দুজন দুজনের রুমে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি তারিকুল ওর রুমে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:23 বাজে। আমার তো বিশ্বাস হচ্ছে না আমি এতক্ষণ ঘুমিয়েছি। তাড়াহুড়ো করে কোন রকম মুখ ধুয়ে না খেয়ে রওনা দিলাম কলেজের দিকে। কলেজে এসে দেখি কাইসার স্যারের ক্লাস শেষ। আমি স্যারের সাথে দেখা করে ক্লাসে ঢুকে দেখি সামনের সিটে একজন বসেছে, আর সমস্ত সিট বুক। কোনো উপায় না পেয়ে সামনে আসলাম। সামনের সিটে দেখি লাবণ্য বসে আছে। কি করা, ওই খাচ্চুনির সাথে বসতে হলো। তুই আজ দেরি করে না আসলে তোর 12টা বাজাতাম। এসেছি তো, এখন কিছু বলেন। আমি কি পাগল হয়েছি? তোকে কিছু বলি আর তুই স্যারকে বলে দিস? তোর মতলব খুব ভালো করেই জানি। ভালো, এবার চুপ করে থাকেন। স্যার ক্লাসে আসছে। ক্লাস করে কালকের ন্যায় আজও আগে বের হলাম, যেন ও সবাইকে একসাথে করার আগেই আমি ভেগে যেতে পারি। কলেজ থেকে বের হওয়ার সময় অনুর সাথে দেখা হয়ে গেল। আজিজ, কেমন আছো? আপাতত ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর তুমি আমাকে তুমি করে বলবে, ওকে? কেন? আমরা তো বন্ধু, তাই না? ও হ্যাঁ। তাহলে চলো আমার সাথে। কোথায়? আরে চলো না। আমাকে একটা চটপটির দোকানে নিয়ে আসলো আর বলল চটপটি খাবো। খাও, কে বারণ করেছে? কেন, তুমি খাবে না? না, আমি খাবো না। তুমি খেতে চাইলে খেতে পারো। অনু রেগে আমাকে বলছে, তুমি আমার সাথে এসেছো, আমি যা খাবো তোমারও তাই খেতে হবে। বললেই হলো। আমি চটপটি পছন্দ করি না। কিন্তু চটপটি আমার খুব ফেভারিট। আচ্ছা চলো, খাবোই না। তুমি রাগলে তো বেশ কিউট লাগে। চলো খাবো। সত্যি খাবে তুমি? তো কি বলছি। আমরা দুজন চটপটি খেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এমন সময় সামনে দেখি লাবণ্যর দল। লাবণ্য অনুর কাছে এসে বলতে লাগলো, তুমি এই খ্যাত মার্কা একটা ছেলের সাথে বেড়াচ্ছ। ও যে কি টাউটের টাউট, ওর থেকে দূরে থেকো। এই যে ও কিরকম তা আমি খুব ভালো করেই জানি, তোমাকে বলে দিতে হবে না। আচ্ছা অনু, তুমি কি ওকে কিছু টাকা পয়সা দাও নাকি? যেভাবে আমার বিরুদ্ধে বলছে, মনে হচ্ছে এগুলো বলার জন্য তুমি ওকে টাকা দিয়ে রেখেছো। দেখ আজিজ, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। দেখো লাবণ্য, আপনি আমাকে তুই করে বলবেন না, পারেন তো তুমি করে বলবেন, ওকে? এসব মেয়ের থেকে দূরে থাকবা, মনে থাকে জানো। আমাদের মাঝে অনু খুব ভালো বন্ধু হয়ে গেল, আর অন্যদিকে লাবণ্য আমাদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আজ আমি কলেজে যাইনি, কারণ শরীরটা বেশি ভালো না, শুয়ে আছি। এমন সময় আমার ফোনে কল আসলো। আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে আওয়াজ আসলো, আজ তুমি কলেজে আসোনি কেন? এমনি। তার আগে বলেন আপনি কে? এবার ওপাশ থেকে আওয়াজ আসলো, তুই তোর আজরাইলের কণ্ঠ চিনলি না? বলছিলাম না তোর কপালে শনি আছে? আমি কি বলেছিলাম শনিকে মঙ্গল করে নিতে জানি?
ওপাশ থেকে কলটা কেটে দিল। কলেজ থেকে তারিকুল এসে বলে কলেজ 6 দিনের জন্য ছুটি। কি করা যায় বলতো? তার আগে বল লাবণ্যকে আমার ফোন নম্বর কে দিচ্ছে? না দিয়ে উপায় আছে? সবার সামনে আমি কি অপমানিত হব? ভালো করেছিস। আগে তো দেখা হলে বকতো, আর এখন তো ফোনেও। আরে বাদ দে তো সব, আগে বল এই 6 দিন কি করব? মানিককে কল করে কলেজের মাঠে আসতে বল, তারপরে সবাই মিলে দেখি কি করা যায়। সবাই বলল, আমরা কোথায় ঘুরতে যাব? কিন্তু কোথায় যাবি সেটা কি ভেবেছিস? না, কিন্তু আমাদের এখানে কোনো নদী নেই, তাই নদী দেখতে মন চায়। না রে, আমাদের বাসা নদীর পাশেই, ওসব ভালো লাগে না। মানিক, সজীব, হাফিজুল আর আশিক বলল, তাহলে আমরা তোদের ওখানেই যাব। যাওয়া লাগবে না, এখান থেকে তোদের দেখাই, ওয়েট। আমার ফোনে তোলা সকল পিক দেখালাম, তারপরে ওরা আরো উঠে পড়ে লাগলো যে ওখানেই যাব, দেখতে এত সুন্দর, না জানি ওখানে গেলে কত সুন্দর লাগবে। আচ্ছা তাহলে কাল সকালে আমরা রওনা দেব। সকালে সবাই একসাথে রওনা দিলাম। আমার বাসা বাঘাবাড়ি। এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল 4টা বেজে গেল। আমি আমার ফোনটা বের করে দেখি আমার ফোনে মেমোরি কার্ড নেই। হাইরে, কই গেল মেমোরি? যাই হোক, আমরা সবাই মিলে আমাদের বাসায় আসলাম। কোন রকম কিছু মুখে দিয়ে বের হতে লাগলাম। অমনি আব্বু বলল, তোমরা কোথায় যাবে? আঙ্কেল, আমরা নদী দেখার জন্য এসেছি। তাহলে আমাদের নৌকা নিয়ে বেরাও, ভালো হবে। আচ্ছা। আমরা নৌকা নিয়ে নদী বন্দর দেখছি, এমন সময় দেখি অনুর কল। কিরে, কি বলবি বল? আমরা না বাঘাবাড়ি বেড়াতে এসেছি, জানিস এই জায়গাটা অনেক সুন্দর। নানা বাড়ির গল্প মায়ের কাছে বলছিস? আর তোরা যে বাঘাবাড়ি এসেছিস, এটা কার প্ল্যান? লাবণ্য কোথা থেকে যেন একটা মেমোরি পেয়েছে, ওটাতেই তোলা ছিল জায়গাটা। আচ্ছা, তোরা কোথায় এখন? অনু আমাকে বলল। আমার ফোনের লোকেশন চালু করলাম, দেখ তুই আমরা কোথায়। আমরা ওদের ম্যাপ অনুযায়ী চলে আসলাম। নৌকাতে সবাই উঠলো, লাবণ্য বাদে। ওর কাছে গিয়ে বললাম, আপনি উঠবেন না? না, তোমার নৌকায় আমি উঠবো না। তুমি আবার কি করে ফেলা বলা যায় না। আচ্ছা, আগে যা হয়েছে সব ভুলে গেছি, আর আপনিও আশাকে ক্ষমা করে দিয়েন। এবার তো চলেন, আমি কিন্তু মাফ চাইছি। চলো। নৌকায় উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেল লাবণ্য। আমি ভাবছি ও সাঁতার জানে, তাই ওকে ধরলাম না। ও মা, পরে দেখি লাবণ্য সাঁতার জানে না। আমি পানিতে লাফ দিয়ে লাবণ্যকে উপরে নিয়ে আসলাম। মনে হয় অনেক পানি খেয়েছে, শ্বাস দেওয়া লাগবে। আমি লাবণ্যর মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস দিতে লাগলাম। হুট করে লাবণ্যর জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পর লাবণ্য আমার গালে ঠাস ঠাস ঠাস। এখনো কি বোঝা বাকি আছে? এই লাবণ্য, কি করলা তুমি? অনুর সাথে লাবণ্যর বান্ধবীরাও ও বলে উঠল, এই কাজটা তুই ঠিক করলি না। তোমরা চুপ থাকো, ওকে কিছু বলার প্রয়োজন নেই। আমি চলে যাব, এখানে আর এক মুহূর্তও থাকবো না। ভাবলাম লাবণ্যকে এ অবস্থায় যেতে দেওয়া যাবে না, যেমন করে হোক আটকাতেই হবে। আমি মানিক আর তারিকুলকে বললাম, ওকে কেমন করে রাখবি আমি জানি না, কিন্তু ও যেন এই অবস্থায় যেতে না পারে। ওরা বলল আচ্ছা। আমি ওদের কাছ থেকে চলে আসলাম। লাবণ্য তো ভিজে গেছে, ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। মার্কেট কাছে ছিল। লাবণ্যর জন্য একটা বড় দেখে জামা আর একটা পায়জামা কিনে তারিকুলকে কল করে বললাম, তুই নৌকা ভিড়িয়ে আমার কাছে আয়। তারিকুল আমার কথা অনুযায়ী কাজ করলো। আমি ওকে বললাম, এবার আমি বাড়িতে গেলাম, তোরা ঘোরাফেরা করে আয়। কিন্তু ও পোশাক চেঞ্জ করবে কোথায়? আর আমি তো তোদের এখানকার কিছুই চিনি না। আমি বললাম, ওই যে বড় একটা জাহাজ দেখছিস না, ওই জাহাজে নিয়ে পাল্টাতে বল। আমি পারবো না। কি আর করা। আমি লাবণ্যকে বললাম, আসেন আমার সাথে। না, আমি যাব না। তাহলে কি আপনি এই ভেজা ড্রেস পরে থাকবেন? অনেক বোঝানোর পরে লাবণ্যকে নিয়ে যাওয়া হলো। জাহাজের বাথরুমে ওকে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি।
কিছুক্ষণ পর লাবণ্য বাইরে আসলো। আমি এটা কি দেখছি, পরিণয় তো? ওকে দেখতে অনেক সুন্দরী লাগছে, চোখটা সরতেই চাইছে না। কি হলো, চলো। ও চলুন। আমরা চলে আসলাম। লাবণ্যকে এই ড্রেসে দেখে সবাই বলল, কিরে আজিজ, তোর তো পছন্দ আছে। সবাই সব বলছে, কিন্তু একজন শুধু কাল সাপের মতো ফুলছে, সে হলো অনু। আচ্ছা, তোরা সবাই সবকিছু ভালো করে দেখ, আমি চললাম। ওই, তুই কই যাস? বাড়ি যাই। আচ্ছা যা। বাড়ি এসে ওদের জন্য আমি আর মা খাবার তৈরি করলাম। সন্ধ্যায় সবাই আসলো আমাদের বাড়িতে। আমাকে এখানে দেখে সবাই বলে উঠলো, তাহলে এটাই তোদের বাড়ি? এটাই গরিবের রাজপ্রাসাদ। সবাই খেতে বসলো খাটের উপর। আমি মাকে বললাম, মা, এই খাবার কি ওদের পেটে ঢুকবে? সবাই তো বড় লোকের ছেলে মেয়ে। তুই চুপ কর আর ওদের খেতে দাও। কিরে, খাবার কেমন হয়েছিল? সবাই বলল, এমন খাবার যদি প্রতিদিন পেতাম তাহলে খেয়ে হাতি হয়ে যেতাম। দেখতে দেখতে রাত নেমে আসলো। এতগুলো মানুষ কোথায় থাকবে, এইটা নিয়ে টানাটানি। আমাদের দুইটা ঘর, একটা ওদের মানে মেয়েদের থাকার ব্যবস্থা করে দিলাম। এবার আমরা 6 জন কোথায় যাই? মাকে বললাম, মা, তুমিও ওই ঘরে গিয়ে ঘুমাও। রাতে যদি কেউ ওঠে তখন কি তোমাকে ডাকতে আসবে? আর এটা গ্রাম, ওরা ভয়ও পেতে পারে। আচ্ছা। এবার আমরা আর এক ঘরে জায়গা পেলাম, আর বাবা নৌকায়। সকালে উঠে সকালটা ভালোভাবে উপভোগ করার জন্য সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের বাড়ি থেকে 2 দিন পরে আবার চলে আসলাম সে আগের জায়গাতে। আর এই 2 দিনে লাবণ্যকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে যদি বলি তাহলে তো আমার খবর আছে। ভয়ে আর কিছু বললাম না। কলেজ খোলার পরে কলেজে সবাই প্রেজেন্ট হলাম। তারপরে লাবণ্যকে বললাম, আমার মেমোরিটা দিন। লাবণ্য আমাকে মেমোরিটা দিয়ে দিয়ে বলল, কেমন আছো? ভালো, আপনি? আছি কোন রকম। ভালো। কলেজ শেষে সবাই মিলে ছোট্ট একটা আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় আসার পরে অনু কল করলো। হ্যাঁ অনু, কিছু কি বলবি? বলতে তো চাই, কিন্তু যদি তুই রাগ করিস। রাগ করবো কেন? আর তুই তো আমার এক ভালো বন্ধু। তোর তো দেখি খুব ভালো চয়েস। ভালোভাবে সব বলে, না হয় কাট। আমার কিছু কেনাকাটা করার দরকার, আসবি কি? আসবো না কেন? আর এই কথা বলতে এত সময়? বললেই তো পারতিস। আয়, আমি কিছু কেনাকাটা করব। তা এখনই কি আসবো? অনু আর আমি কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল। পাঠকগণ, তোমরা ভুল করে কখনো মেয়েদের সাথে কেনাকাটা করার জন্য যাইবা না। ঘোরাতে ঘোরাতে জীবনটা শেষ করে ছাড়বে কিন্তু। আমি আর অনু একটা রিক্সা করে চলে আসলাম অনুর বাসার কাছে। অনুকে নামিয়ে দিয়ে আমিও চলে আসলাম। আসার সাথে সাথে আন্টি শুরু করলো বকাঝকা। এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে, তাও আবার খাওয়া দাওয়া বাদ দিয়ে? আন্টি, আপনি খেয়েছেন? মা কখনো ছেলেকে রেখে খেতে পারে? না আন্টি, আমার ভুল হয়ে গেছে। মায়ের কাছে ছেলের কোনো ভুল নেই। এবার খেয়ে আমাকে উদ্ধার করো। ওকে চলেন। কোনো মা ছেলের খোঁজ খবর যেভাবে নেয় তার চেয়ে ভালোভাবে এরা আমাদের খোঁজ খবর নেয়। আমার তো মনে হয় এটাও আমার মা। খেয়ে দিয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ পড়ে একটু কোরআন পাঠ করছি, অমনি তারিকুলের ডাক। কই রে, আজ কলেজ যাবি না? আমি পড়ার তালে আছি, কোনো রুকু বা আয়াত পাইনি, তাই বলতেও পারলাম না। কোরআন পড়া শেষ করার পরে দেখিও নেই। শালা আমাকে রেখে আজও কলেজে চলে গেছে। কলেজে গিয়ে মজা দেখাবো, আমাকে রেখে যাওয়া। আমি কলেজে যাওয়ার পরে দেখি ক্লাস এখনো শুরু হয়নি। আমি শুধু লাবণ্যকে খুঁজছি। ওকে কেন যেন দেখতে ইচ্ছে করছে। পেছন থেকে অনু আমাকে ডাক দিল। কেমন আছিস? ভালো না রে। কেন? লাবণ্যকে দেখেছিস কি? আমার মুখে লাবণ্যর কথা শুনে অনুর মুখটা ছোট্ট হয়ে গেল। কি রে, কি হলো তোর? না, দেখিনি। ওর ফোন নম্বর আছে কি তোর কাছে? নেই। আচ্ছা চল ক্লাসে। কলেজ থেকে বাসায় আসলাম। আজ মনটা খুব খারাপ। কেন খারাপ তার মানেও খুঁজে পাচ্ছি না। আমি কলেজে যাচ্ছি শুধু লাবণ্যকে দেখার জন্য, কিন্তু ওর কোনো দেখা নাই।
ওর এক বান্ধবীকে দেখতে পেলাম, ওর নাম মায়া। ওর কাছে গেলাম আর বললাম, আচ্ছা লাবণ্যর নাম্বারটা দাও তো, আর ও কোথায় গেছে জানো কি? কোথায় গেছে জানি না, তবে নাম্বারটা নিতে পারো। ওকে দাও। 01711। আমি নম্বরটা নিয়ে সাথে সাথে কল করলাম। কলটা ধরলো। আমি সালাম দিয়ে বললাম, হ্যালো লাবণ্য। ওপাশ থেকে, কে আপনি? আজিজ। ও, তা কল করলা কেন? আর আমার নাম্বার পেলে কোথায়? আগে বলেন আপনি কোথায়, আর আপনি কলেজে আসেন না কেন? একটা জিনিস পরীক্ষা করছিলাম, এই আর কি। বাসাতেই আছি। আপনার বাসার ফুল অ্যাড্রেস দিন, আমি আসছি। তুমি কোথায় আছো? আমি আসছি। আমি কলেজের সামনে আছি। আচ্ছা আমি আসছি, তুমি থাকো। কিছুক্ষণ পরে লাবণ্য আসলো, আর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও অসম্ভব সেজে এসেছে। কি ব্যাপার, আপনি এমন ভাবে কেন এসেছেন? মানে এরকম সেজে? আমাকে ক্ষমা করে দাও না। কিসের ক্ষমা চাইছেন? আগে তুমি করে বলো। ওকে। সেদিন তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য। তোমাকে একটা কথা বলবো, কথা দাও তুমি রাখবে না? আগে বলো আমাকে ক্ষমা করেছো। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলবো, তুমি তো মন খারাপ করবে না। আগে বলো তো দেখি, কি কথা? আমার না তোমাকে ভালো লাগে। ভাবলাম ও আমার সাথে মজা করছে। মজা করার সময় অসময় নেই। সত্যি বলছি, আমি তোমার গল্প হতে চাই। মনে মনে ভাবলাম ওকে একটু ঘোরানো যাক। বললাম, দেখো লাবণ্য, আমি তোমাকে আমার বন্ধু ভাবি, তার বেশি কিছু না। কিন্তু আমি তার চেয়ে বেশি কিছু ভাবি। মানে কি? মানে কি বোঝো না? না, বুঝি না। চললাম, একটু কাজ আছে আমার। পরের দিন কলেজে আসলাম, দেখি সবাই এক জায়গায় বসে আছে, অনু ও লাবণ্য সহ। আমি ওদের কাছে না গিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম, কিন্তু কাজ হলো না। তারিকুল আমার পিছন থেকে হাত ধরে বলল, কি রে, কি হয়েছে তোর? দোস্ত, ওখানে এখন যাওয়া যাবে না, বুঝলি? কিছুই বুঝিনি, বাট তুই যেহেতু বলেছিস যাওয়া যাবে না, তাহলে কিছু তো কারণ আছে। ওকে, তোরা আড্ডা দে, আমি ক্লাসে যাই, কেমন? রাতে অনু কল করলো। তুই এমন করলি কেন? আমাদের কেমন যেন এড়িয়ে চলতে চাইছিস। না রে, তেমন কিছুই না, মনটা খারাপ আছে। কি হয়েছে বলবি আমাকে? না, তেমন কিছুই না। এখন রাখি, কাল কলেজে কথা হবে বাই। সকালে কলেজে যাওয়ার পথে দেখি অনু আর লাবণ্য একসাথে রিকশায় করে কলেজে যাচ্ছে। আমাকে দেখে ওরা বলল, আসো আমরা একসাথে যাই। আমি বললাম, না, তোমরা যাও। যাও মানে? আচ্ছা চলো। আমরা তিনজন একসাথে কলেজে আসলাম। কলেজ শেষে অনু বলল, আজ আমাদের বাসায় যাব, সাথে যাবি তুই? মানে তুই কোথায় থাকস তাহলে? হোস্টেলে থাকি। ও ভালো, তা ভালোভাবে যাস। হুম। চলে আসলাম বাসায়। এসে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। যাই একটু আন্টির সাথে গল্প করি। আমি উঠে রুম থেকে বের হয়ে দেখি আমাদের বাসায় অনু। কি ব্যাপার, ও এখানে কেন? আমি অনুর কাছে গিয়ে বললাম, এখানে কেন? আর আসবি যেহেতু বলে আসতে পারলি না? তার আগে বলো, তারিগুলো কি এই বাসাতেই থাকে? জি। তুই তাড়াতাড়ি চলে যা, আন্টি দেখলে আমাকে অনেক বকবে। না, আমি যাব না। তুই থাক তাহলে, আমি চললাম। কোথায়? বাসার বাইরে, যেন আন্টি আমাকে দোষ না দিতে পারে যে আমি তোকে এনেছি বা আসতে বলেছি। তুই কোনো ভয় পাস না, ওকে? ওকে। চল। কোথায়? তোর আন্টির কাছে। আন্টির কাছে যাওয়ার পরে, কিরে মা, কেমন আছিস? জি আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? ওই, এটা কিন্তু আমার আন্টি মা নয়, তুই মা বলছিস কেন? চুপ বেয়াদব, মা ওকে কথা বলতে না করো না। ওর কথা শুনে আমি ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরে অনু এসে ওর কান ধরে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি দেখেও না দেখার ভান করে আছি। কিরে, চোখে পড়ে না? না, প্লিজ আপনি এখান থেকে যান এবার। ওই, সাবধানে কথা বলবি। আজিজ,
তুই কার সাথে কথা বলিস? তারিকুল অনুকে দেখে চমকে উঠল। কি ব্যাপার অনু, তুমি এখানে কেন, তাও সন্ধ্যার সময়? এটা ওদেরই বাসা। ও, তা আগে বলিসনি কেন? আমি কি জানি তোরা এইখানে মানে আমাদের বাসায় থাকিস? তা কবে হোস্টেলে ফিরবি? আসার আগে ভাবছিলাম আজ চলে যাব, কিন্তু আজ যাব না ওখানে। কেন? তোরা আছিস না। ও, তা আন্টির কাছ থেকে আমাকে তাড়িয়ে দিলি কেন? সেটা তো মজা করছি। ভালো, আমি এবার ঘুমাবো, তোমরা যাও। মানে কি, তুই এখন ঘুমাবি? তো চল না সাথে গিয়ে একটু আড্ডা দিই সবাই মিলে। না, কিছুক্ষণ পরে আন্টি ডাকবে খাওয়ার জন্য, এখন ছাদে যাওয়া যাবে না। আচ্ছা থাক তোরা, আমি গেলাম। আমি আর তারিকুল খেতে গেলাম, দেখে আঙ্কেল আর অনু বসে আছে। আমাদের দেখে আঙ্কেল বলল, আসো তোমরা। বাবা, এরা কারা? আমাদের বাসার নতুন চাকর নাকি? মা চুপ কর, ওরা আমাদের বাসায় ভাড়া থাকে। দেখো অনু, খুব বেশি হচ্ছে না? মানে কি আজিজ, তুমি ওর নাম জানলে কেমন করে? মনে হয় আম্মুর কাছ থেকে শুনেছে। জি না, আন্টির কাছে শুনি নাই। তো কেমন করে জানলে? আমি আমার মোবাইলটা বের করে আমাদের সকলের ফটো দেখালাম। মা অনু, তুমি খামাখা মিথ্যা বললে কেন? এমনি। আচ্ছা বাবা, লাবণ্য কি আমাদের বাসায় আসে? না, তুমি নাই, ও আর কার কাছে আসবে? আঙ্কেল, লাবণ্যকে? লাবণ্য আমার বন্ধুর মেয়ে। আচ্ছা অনু, কোন লাবণ্যর কথা বলিস? কেন, তোর সাথে যে প্রথম দিন ঝগড়া হয়েছিল সেই লাবণ্য? কই, কোনোদিন তো শুনি নাই। লাবণ্য তোর বান্ধবী ছিল বা আছে? আন্টি এসে বলল, বাবারা, তোমরা ওর কথায় রাগ করো না, ও একটু এমনই। ও তো ভালোই, ও কি করলো আবার? আগে খেয়ে নাও, পরে পরিচয় করিয়ে দেব। আন্টি, এটা কি বলেন? আমরা খাবো আর আপনি কি করবেন? আপনিও বসেন আমাদের সাথে। এই আজিজ, মাকে কিছু শেখাতে হবে না বুঝলি? তুই চুপচাপ খেয়ে উঠে যা, তোকে আমরা চিনি না, কোথা থেকে যে এরা আসে। আন্টি আমাদের কথা শুনে বলল, তোমরা কি পরিচিত? অনু বলতে যাবে জি মা, তার আগে বললাম না, ওকে চিনি না। কে ও? ও হলো আমার লক্ষ্মী মেয়ে। ও তাই? মা, ওরা কারা? ওদের তাড়াতাড়ি বের করে দাও তো। এই তোরা পাগল নাকি, খাবার সামনে রেখে ঝগড়া করিস? তারিকুলের কথা শুনে সবাই হেসে উঠল, আর আমি বললাম, শালা পেটুক একটা, তুই খেয়ে চলে যা। আমরা খাবার সামনে নিয়ে ঝগড়া করি না, মারামারি করি, তাতে তোর কি? আমার কি মানে? তোদের জন্য আমার খাওয়ার সমস্যা হচ্ছে। হায় আল্লাহ। আচ্ছা তুই পেট ভরে খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে আসতেই আব্বু কল করলো, আসসালামু আলাইকুম। আব্বু, কেমন আছো তোমরা? আমরা তোকে ছাড়া কেমন করে ভালো থাকি বল? জুই, বন্যা, ওরা ভালো আছে তো? সবাই ভালো আছে। খাওয়া দাওয়া করেছো? করেছি, তুমি করেছো? এই তো খাইলাম। বাবা, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, কোনো বাজে অভ্যাস করবা না, সকাল সকাল ঘুমাইবা, কোনো মেয়ের সাথে মিশবা না, কেমন? জি আব্বু। আচ্ছা, কলেজ ছুটি থাকলে একবার এসে ঘুরে যেও। সামনে পূজার ছুটি আছে। আর বেশি মোবাইল ব্যবহার করবা না। তোমাকে নিয়ে কিন্তু আমার অনেক আশা, তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। আচ্ছা আব্বু। দেখে শুনে থেকো, এখন ঘুমাও। আচ্ছা। আজ মায়ের সাথে কথা বললাম না, কারণ মায়ের সাথে কথা বললে অনেক দেখতে ইচ্ছে করে। সত্য বলতে বাড়ি থেকে দূরে থাকাটা বড় কষ্টকর, কিন্তু তাতে কিছুই করার নেই। ভাগ্যকে গড়ে তুলতে হলে যে দূরে থাকতে হবেই। যাই হোক, কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে অনু ডাকছে আর দরজায় খটখট আওয়াজ করছে। আমি পেছন থেকে বললাম, কি রে, রুমের ভেতরে কে আছে আর কাকেই বা ডাকছিস? দরজা তো খোলা। ও তাই তো, তা কোথায় গিয়েছিলি? মসজিদে নামাজ পড়তে। কিন্তু তুই এত সকালে ডাকছিস কেন? তোকে তো কোনোদিন কলেজে আগে যেতে দেখি নাই, তাই ভাবলাম আজ সকাল সকালে ডেকে তুলি। জি না, আমি অমন ভাবে ঘুমাই না, বুঝলি? তাহলে দেরি হতো কেন? আরে
ফজরের নামাজ পড়ে এসে আবার শুয়ে পড়ি। তাই আমাদের কাছে আঙ্কেল এসে বলল, বাবা একটু বাজারে যাও তো। আমি আঙ্কেলের হাত থেকে ব্যাগ আর টাকা নিয়ে চলে আসলাম বাজারে। বাজার নিয়ে বাসায় আসলাম। আন্টি রেঁধে বেড়ে ডাকলেন। আমরা খেয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে যাওয়ার পরে দেখি লাবণ্য ওর বান্ধবীদের, এমনকি মানিক, সজীব, হাফিজুল, আশিক একই সাথে বসে আছে। লাবণ্য আমাকে দেখে এগিয়ে এসে বলল, আজিজ দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার থেকে দূরে থাকতে পারি না, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি আমার দিন আর রাত এক করে দিয়ে আরামে ঘুমাও। দেখ লাবণ্য, আমরা তো বন্ধু, তাই না? আর বন্ধুদের মাঝে এসব কি পাগলামো শুরু করেছিস? আমি কিছুই জানি না। আমি একসময় লাবণ্যকে ভালোবেসে ফেলছিলাম, কিন্তু আব্বুর কথা শুনে ওসব মাথা থেকে ফেলে দিয়েছি। তাই ওকে বলার মতো আর কিছুই নাই। আমি সোজা চলে আসলাম ক্লাসে। কাইসার স্যারের সাথে কথা বলে চলে আসলাম বাসায়, কিন্তু কিছুই ভালো লাগছে না। ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি কাল সোমবার, মানে মুসলমানদের সবচেয়ে বড় ঈদের দিন। অনেকদিন ধরে রোজা রাখি না, মনে পড়ে মনটা আরো খারাপ হয়ে গেল। যাই হোক, কাল রোজা রাখতে হবে। দিনটা কোন রকম কাটালাম। বিকেল বেলা অনু দৌড়ে এসে বলল, আজিজ, তুই তাড়াতাড়ি তারেকুলকে নিয়ে বাসার বাইরে যা। কেন যাব? আরে লাবণ্য নাকি আমাদের বাসায় আসছে। আমি ভাবলাম যদি ও আমাকে এ বাসায় দেখে তাহলে আমাকে পাগল করে ছাড়বে। তাই আমি আর তারিকুল বাসা থেকে বের হতে লাগলাম। বাসার গেটের কাছে আসতেই লাবণ্য এসে হাজির। ওকে দেখে আমরা অন্যদিকে তাকিয়ে আছি, যেন লাবণ্য না দেখে, কিন্তু কোনো লাভ হলো না। লাবণ্য আমার কলার ধরে টান দিয়ে তার কাছে টেনে নিল। এদিকে অনু দৌড়ে এসে বলল, কি করিস? ছাড় ওকে। দেখি অনুর আব্বু আর লাবণ্যর আব্বু একসাথে আমাদের কাছে আসছে। এসে বলল, আচ্ছা, তাহলে তোমার নাম আজিজ? জি আঙ্কেল। লাবণ্যর আব্বু বলল, দেখো, তোমরা এখনো ছোট, কিন্তু এ সময়ে তোমাদের মনে নানা ভাবনা, চিন্তা, ভালো লাগা, ভালোবাসা এমনই বেশি। কিন্তু তোমরা কি কখনো ভাবো তোমাদের বাবা মা কি চায়? জি আঙ্কেল, সবার বাবা মা চায় তাদের সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে যেন সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারে, তারা যেন কখনো কষ্টে না থাকে। তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু তাকিয়ে দেখো আমার মেয়েকে, সে শুধু তোমার জন্য কান্না করছে। ও নাকি তোমাকে ভালোবাসে। আসলে আঙ্কেল, এটা আমার কাছে বলে কোনো লাভ নেই। আমার মাতা পিতার কাছে বলতে পারেন, আমি কখনোই ওনাদের অবাধ্য হতে পারবো না। আরে, তোমরা গেটের সামনে কথা বলবে নাকি বাসার ভিতরে বসে কথা বলবা? ভিতরে যাওয়ার পরে আন্টি বলে উঠলো, বাবা আজিজ, এখানে আসো তো। আন্টির কাছে যাওয়ার পরে আন্টি বলল, জানি না ওখানে কি হয়েছিল, তুমি কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে খাবার খেয়ে শুতে গেলাম, দেখি আমার রুমে লাবণ্য। এই তুমি এখানে কেন? আমি এখানেই থাকবো আজ। পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমের পাগল। প্লিজ তুমি যাও। একটা মেয়ে একটা ছেলে এক রুমে থাকতে নেই। কোথা থেকে যেন অনু এসে লাবণ্যকে নিয়ে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার একটু আরামে ঘুমানো যাক। ঘুমানোর আগে মোবাইলে 3:30-এর অ্যালার্ম দিয়ে রাখলাম। মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খাবার ঘরের দিকে যাচ্ছি, এমন সময় কে যেন পেছন থেকে বলে উঠলো, চোর চোর চোর। বললাম, কে ওখানে? এমন সময় দেখি বাসার সবাই হাজির। বাসায় বিদ্যুৎ ছিল বলে বেঁচে গেছি। সরি, বুঝতে পারিনি। বাবা, এখন তুমি কি করবা? ভাত খাবো, যাও তোমরা। কিন্তু এত রাতে কেন ভাত খাবে? রোজা রাখার জন্য। তারপরে সব খুলে বললাম। ও ভালো তো, আচ্ছা তুমি খাও তাহলে। ফজরের নামাজ পড়ে বাসায় আসতে দেখি সবাই একসাথে বসে আছে। আমি সবাইকে সালাম দিয়ে বসে পড়লাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার বাবা মায়ের সাথে কথা বললাম তোমার বিয়ের ব্যাপারে, কিন্তু তারা বলল ছেলের অনুমতি ছাড়া বলতে পারবে না। তোমার বাবা মায়ের সাথে কি তোমার কথা হয়েছে? কথা হয়নি। এটুকু বলেই রুমে এসে আব্বুকে কল করলাম। আব্বু কল ধরে বলল,
আমি তোমাকে কল করতেই যাব, আর অমনিতেই তুমি কল করলে। কেমন আছো তোমরা? ভালো আছি, কিন্তু তুমি যে বাসায় থাকো সেই বাসার মালিক আমাকে কল করেছিল, জানো কি? না, কি বলেছে সে? ওই তোমার বিয়ের ব্যাপারে। আর তুমি কি বলেছো আমার ইচ্ছে? আরে ওসব বাদ দাও তো, আগে বলো মেয়ে দেখতে কেমন? বাবা, তুমি মেয়েকে দেখেছো? ও আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ও, তা কোনটা? যে দুইটা সবসময় ঝগড়া করতো, তার মধ্যে একটা আমাকে তুই করে বলতো, আর একটা তুমি করে বলতো। ওদের মধ্যে যে তুমি করে বলতো সেইটা। ওটাকে দেখে তো মনে হলো বড়লোক বাপের মেয়ে, আর দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। তুমি কি বলো? বাবা, ও নামাজ পড়ে না, পর্দা করে না, শরীরে সুগন্ধি নিয়ে ঘোরে। হয়তো মেয়েটার এ ধরনের জ্ঞান নেই, পরে বুঝতে পারলে শুধরে নিবে। ওর মধ্যে ওরকম কোনো কিছু দেখি না যে ও কোনোদিন পাল্টাবে। আমি অত কিছু বুঝি না, মেয়েকে তোমার মায়ের পছন্দ, আমারও পছন্দ, এবার তোমার পালা। বাবা, আমার লেখাপড়া? বিয়ের পরেও চাইলে লেখাপড়া করা যায়, বুঝেছো? আর বিয়ের পরে তোমার শ্বশুরের কোম্পানিতে কাজ করবে। বাবা, আমরা আর কয়দিন বাঁচবো, দয়া করে আমাদের দাদা দাদি ডাক শোনার ব্যবস্থা করে দাও। হায় রে কপাল, আমি এখানে ওকে বিয়ে করতে রাজি না। ওনারা নাতি নাতনির স্বপ্ন দেখছে। আমরা কাল আসছি ওখানে। কি? কাটছি এবার। আমি ফোনটা রেখে ঘুরে তাকিয়ে দেখি লাবণ্য জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? আর কখন এসেছো? অনেকক্ষণ আগে এসেছিলাম তোমাকে দেখতে। তোমাকে না দেখে যে আমার ভালো লাগে না। দেখো, আমার মধ্যে কি এমন আছে যে আমাকে না দেখে থাকতে পারো না? বলতে পারবো না। আমি রেগে বললাম, যাও তো, তোমাকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করছে না। লাবণ্য আমার দিকে ঘুরতেই আমি অবাক হয়ে গেলাম। ও এতক্ষণ জানালার গ্রিল ধরে কান্না করেছে, চোখ দুটো হলদে লাল রঙের হয়ে আছে। দেখো, পাগলামো করো না। তোমাদের টাকা পয়সা আছে বলে কি সবকিছু খেলা মনে করতে হবে? আর তুমি তো আমাদের বাড়ি দেখেছো, ওই রকম বাড়িতে 2 দিন থাকলে ঠিকই চলে আসবা। যদি 7 দিন না খেয়েও থাকতে হয় তাও থাকবো তোমার কাছে, কোথাও যাব না। এই কি করছো? ছাড়ো। আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি অনুর কাছে গিয়ে দেখি অন্য কান্না করছে। কিরে, কি হয়েছে তোর? কই, কিছুই না। তাহলে অমন ভাবে কান্না করছিস কেন? বাদ দে সব, কি বলতে এসেছিস সেটা বল। দেখ না লাবণ্য কেমন পাগলামো শুরু করেছে। ওর জন্য তো আমি পাগলের মতো হয়ে যাচ্ছি। ওকে একটু বোঝাবি না? আমি ওকে কি বোঝাবো? ও আমার কথা শুনবে না। যা তুই, আমার ভালো লাগছে না। ওকে, থাক তুই। আমি চলে এসে দরজা লাগিয়ে শুয়ে রইলাম। বিকালে ইফতার করে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে লাবণ্য কল করে খেতে ডাকলো। আমি বলে দিলাম খাবো না, আর বিরক্ত করবো না ওকে বলেই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু তাতেও কোনো শান্তি হলো না। আন্টি এসে ডাকতে শুরু করলো। আমি ঘুমানোর ভান করে রইলাম। ঘুম ভাঙার পরে ফোনটা চালু করলাম। তারপরে দেখি দরজায় আব্বু আম্মু ডাকছে। এরা আবার এত সকালে আসলো কেমন করে? আমি দরজা খুলে দেখি আব্বু আম্মু, ছোট ছোট 2টা বোন সহ লাবণ্য। আমি ওদের সাথে কথা বলে লাবণ্যর দিকে তাকালাম। দেখলাম ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা বলল, তোমরা কথা বলো, আমরা লাবণ্যর আপুর সাথে কথা বলি। আমি না তোমাকে আমাকে কি? তোমাকে প্রথম দিন দেখে ভালোবেসে ফেলেছি, কিন্তু তখন তো জানতাম না তুমি ভালো না। কেন? আমি কি কোনো খারাপ কাজ করেছি? না, কিন্তু তুমি এরপর থেকে গায়ে সুগন্ধি লাগাবে না, বুঝেছো? আচ্ছা। যাও এবার। আচ্ছা, তুমি কি আজও রোজা রাখছো? না। না শব্দ শোনার সাথে সাথে আমাকে রুমের ভিতরে নিয়ে দরজা আটকে দিল। মনে হচ্ছে ওর গায়ে অনেক শক্তি এসেছে। তারপরে ও আমাকে এক ধাক্কায় বিছানার উপর ফেলে আমার বুকের উপর উঠে বসলো আর বলল, বলো, বিয়ে করবা নাকি? আগে তো ছাড়ো, আমি তো কথা বলতে পারছি না। না, আগে বলো। না।
কি বললা? আজ তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে? দরজার ওপাশ থেকে লাবণ্যর আব্বু বলল, মা লাবণ্য, দরজাটা খোলো। আমার কি যে ভালো লাগছে, মনে হয় আজকের মতো বেঁচে গেলাম। লাবণ্য গিয়ে দরজা খুলে দিল, আর আমি বললাম, আঙ্কেল, আপনার গুন্ডি মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। কি বলো সব? আমার মেয়ে আবার তোমাকে কি করলো? কি করেনি সেটা বলেন। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার বুকের উপর উঠে গলা টিপে নাকি আমাকে মেরে ফেলবে। আপনার মেয়ের মাথায় মনে হয় কোনো সমস্যা আছে, আগে ডক্টর দেখান। কথাগুলো বলে লাবণ্যর দিকে তাকিয়ে দেখি লাবণ্য আগুনের মতো জ্বলছে। যাই হোক, এখান থেকে কেটে পড়াই ভালো হবে, না হলে আবার কি করে বসে। আমি এক দৌড়ে চলে আসলাম আমার আব্বু আম্মুর কাছে। কিরে বাবা, এত হাঁপাচ্ছিস কেন? কেন আবার? তোমরা যাকে আমার গলায় ঝুলিয়ে দিতে চাইছো সে আমাকে মেরে ফেলতে চাইছে। জীবনটা হাতে নিয়ে পালিয়ে এসেছি। সত্যি নাকি? তো কি মিথ্যা বলছি? ভালোই হবে, এখন থেকে আর তেরিং বেরিং করতে পারবা না। তুমি কি বলো আজিজের মা? না, আমি আমার ছেলেকে এমন মেয়ে বিয়ে করাতে চাই না। ঠিক বলেছ আম্মু। কেন, কোন আম্মু কি এমন মেয়েকে তার পুত্রবধূ করতে পারে? এই তো শুরু হয়ে গেল বাংলা মুভি। দেখো তো কত সুন্দরী মেয়ে, ওকে নাকি মারতে চেয়েছে। এটাও নাকি আমি বিশ্বাস করব? আমি তাকিয়ে দেখে একটু অবাক হয়ে যাই। মনে হচ্ছে কোনো নীলপরি আমাদের দিকে আসছে। লাবণ্য শাড়ি পরে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে নিরীহ, কিন্তু আমি এ ভান বিশ্বাস করি না। ও তো আমার সাথেই এইরকম করেছে। কিরে বাবা, তুই আজ আমার কাছে মিথ্যে বললি? না আম্মু, আমি মিথ্যা বলিনি। ও একটা পাগলি। ওর দিকে চেয়ে কারণ ওকে রাগানোর চেষ্টা করছি। না, ও ওরকম হতেই পারে না। আম্মু, তুমি জানো না ও একটা ডাইনি? লাবণ্য এসে আমার শার্টের কলার ধরে বলল, আমি ডাইনি তাই না? আম্মু দেখছো কেমন মেয়ে ও? তুমি আমার বৌমা হওয়ার যোগ্য। এবার লাবণ্যের খুশি দেখে কে? খুশির ঠেলায় আমার বাবা মাকে কদম বুসি করলো। ভালোই লাগছে এমন অভিনয় দেখতে। দেখেছো তোমার ছেলে কত বড় একটা মিথ্যাবাদী? আম্মু, আমি মিথ্যা বলছি না। তোর কথা একটাও শুনবো না, এখন কেটে পড়। আমি আন্টির কাছে কি জিজ্ঞেস করলাম, অনু কোথায়? ও তো কলেজে গেছে। কই, বললো না তো আমাকে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে আসার পর দেখি অনু একটা গাছের নিচে বসে আছে। মনে হচ্ছে অনু খুব চিন্তিত। কিরে, কলেজে আসবি বলে আসতে পারলি না? তোদের বিয়ে কবে রে? বাদ দে তো, আমি ওকে বিয়ে করব না। জানিস ও আজ সকালে কি করেছে? না বললে জানবো কেমন করে? তাহলে শোন, সকালের ঘটনাগুলো বললাম। না রে, ও তোকে মেরে ফেলতে চায়নি, তোকে ভালোবাসতে চাইছে। ভালোবাসা বুঝি এমন করে প্রকাশ হয়? হুম। যাই হোক, আমি ওকে বিয়ে করছি না। যেমন করেই হোক আব্বু আম্মুকে এখান থেকে দাঁড়ানো লাগবে। তোর আব্বু আম্মু রাজি আছে কি? তারা তো আমার কথায় কান দিচ্ছেই না। গরিব তো, দেখ কি লোভ দেখিয়েছে, আর সেই লোভে পড়ে সব করছে। ওনাদের দেখে তো মনে হয় না লোভী। আর তুই ওকে বিয়ে করে নে। না রে, ও আমার মতো না। তুইও কি জানিস না যে আমি কেমন মেয়ে পছন্দ করি? কেমন মেয়ে পছন্দ করিস তুই? পরহেজগার। আগে তুই পরিষ্কার হয়ে নে। সেই জন্যই তো আমি পরহেজগার মেয়েকে বিয়ে করব, যেন সে আমাকে পরহেজগার বানিয়ে নেয়। তাই? চল বাসায়, আজ কলেজ করতে হবে না। না, আমি আর বাসায় যাব না, আজ থেকে আবার হোস্টেলে থাকবো। তোর সাথে তাহলে আর আমার কথা নেই, থাক তুই। আমি বাসায় চললাম। আচ্ছা চল বাসায় যাই। আমরা বাসায় আসলাম, তারপরে সবাই মিলে কথা বলছি। লাবণ্যর আব্বু বলল, দেখো বাবা, ওর আম্মু মারা যাওয়ার পর থেকে
কোনোদিনও ওর চোখে পানি দেখতে পারি নাই, কিন্তু কিছুদিন ধরে ওর চোখের দিকে তাকাতে পারছি না। তুমি যা চাও তাই পাবে, শুধু আমার মেয়েটাকে তোমার সঙ্গী করে নাও। আমি চুপ করে বসে আছি। আমরা রাজি বিআই সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। কাজ কারবার দেখছো নি? বিয়ে হওয়ার আগে সে বিয়াই বলছে, কি আর করব। আমি মাথা নাড়িয়ে সাই দিয়ে চলে আসলাম রুমে। বিছানার উপর বসে এপাশ ঘুরে দেখি লাবণ্য আমার পিছু পিছু এসেছে। এবার তো বিয়ে কেউ আটকাতে পারবে না। চুপ করো। আমি যদি আমার আব্বু আম্মুকে বলি আমি বিয়ে করব না, তাহলে তারা এখান থেকে তোমাদের এক্ষুনি তাড়িয়ে দিবে, বুঝেছো? তাহলে রাজি হলে কেন? কেন মানে, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই পছন্দ করেছিলাম। তাহলে আমার কাছে আসতে চাওনি কেন? কারণ আমি একজন মুসলমানের সন্তান, তাই পর্দা করা আমার জন্য উত্তম। ছেলে মেয়ে একাকার হয়ে নাচানাচি আমার মোটেও ভালো লাগে না, বুঝেছো? আচ্ছা, কোনো হিন্দু মেয়ে যদি পর্দা করে আর তোমাকে বিয়ে করতে চায়, তাহলে কি বিয়ে করবে? না, কারণ সে মুসলমান না। আর যদি সে তওবা করে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরে আমার আর আপত্তি থাকবে না। এবার তুমি যাও প্লিজ। যাবো মানে? এত মানে মানে করো কেন? তোমার যত কথা আছে বিয়ের পরে বলিও। তাই বিয়ের পরে বলবো, তাই না? হায় রে, কে কোথায় আছো? বাঁচা আমাকে। এবার বুঝি আমি সত্যি পটল তুলতে যাব। এই কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। না, ছাড়বো না। তুমি এখন আমার লিপস্টিক নষ্ট করবে, তারপরে ছাড়বো। এর আগে ছাড়ছি না। এখনই যদি লিপস্টিক নষ্ট করি, তাহলে বিয়ের পরে কি করব? তখন তো তোমাকে বিয়ে না করলেও চলবে। যাই বলো, ছাড়ছি না। লক্ষ্য করে দেখি লাবণ্য নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। ওর চোখের দিকে তাকিয়ে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়ে। কিন্তু না, এসব এখন করা যাবে না। তাই ওকে খুব কষ্ট করে ছাড়িয়ে নিলাম। দেখি ওর চোখ মুখ লাল হয়ে গেছে আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ওর ঠোঁটের দিকে তাকিয়ে ভুলে গেলাম দুনিয়ার সব। আস্তে আস্তে ওর কাছে গিয়ে লাবণ্য ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিতে যাব। এমন সময় ছোট বোন জুই বলে উঠল, ভাইয়া দরজাটা খুলো, তোমাকে মা ডাকছে। দাঁড়া, খুলছি। ধুর, আসার আর সময় ছিল না। চুপ। ওরা দুইজন আমার চোখের মনি, বুঝলে? ওদের বিরুদ্ধে তুমি একটা কথাও বলবে না, ওকে? সরি, আর হবে না। আমি বড় করে একটা শ্বাস নিয়ে বললাম, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। দরজা খুলে দিতে জুই রুমে এসে বলল, এ কি ভাবি, তুমিও এখানে? চুপ বেয়াদব, ও তোর ভাবি হলো কখন? হয়নি, কিন্তু হওয়া বাকিও তো আর নেই। আচ্ছা, তোমরা বিয়ের আগে একসাথে কি করো? ও বেশি পেকে গেছো তাই না? দেখো ভাইয়া, লাগছে কিন্তু। না ছাড়লে কিন্তু আমি সবাইকে বলে দেব ভাইয়া আর লাবণ্য আপু একসাথে এক রুমেই ছিল। চুপ, এই তো ছাড়ছি। এবার কাউকে বলবা না কিন্তু। ও ভালো কথা। টাকা দাও। কিসের টাকা? আইসক্রিম খাবো। কয় টাকা দেব? 50 টাকা। একটা আইসক্রিমের দাম 50 টাকা? আমি খাবো, আর বন্যা কি করবে শুনি? এই নে, যা এবার। আমার ননদটা তো খুবই ডেঞ্জারাস দেখি। তুমি কিছুই দেখোনি, ছোটজন আরো বেশি। চলো, মা নাকি ডেকেছে। কার মা? কেন, আমারও তো। চুপ, এখনো বিয়ে হয়নি। তাই বলে কি মা বলা যাবে না? হুম। আচ্ছা চলো এবার মায়ের কাছে দেখি কি বলে। মা ডেকেছেন আমাদের? কই না তো, ডাকেনি তোমাদের। মা, আজ তুমি আন্টির সাথে রান্না করবে। অনেকদিন হলো তোমার হাতের রান্না খাই না। আমিও মায়ের সাথে রান্না করব। না মা, তুমি এখন তোমাদের বাসায় যাও, কাল তোমাকে নিয়ে আসবো বধুর সাজ সাজিয়ে। কি, কাল আমাদের বিয়ে? যা তো বাবা, লাবণ্যকে এগিয়ে দিয়ে আয়। আমি লাবণ্যকে ওদের বাসার সামনে রেখে চলে আসলাম। তারপরে সকল বন্ধুদেরকে কল করে বলে দেই যে কাল আমার বিয়ে, তোরা সবাই আসবি। দেখতে দেখতে রাত চলে গেল।
সকাল হলো, নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে সব বন্ধুরা এসে হাজির। এই আজিজ, তুই ঘুম পড়ছিস কেন? বলা তো যায় না, ও যে এরকম মেয়ে। কথায় কথায় যদি বাসর রাতে আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমার খবর করে ছাড়বে। আরে এখন ঘুমানোর টাইম নাই, উঠে রেডি হয়ে নে, কিছুক্ষণের মধ্যে লাবণ্যদের বাসায় যাব। তোরা থাক, আমি গোসল করে আসি। তারপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা 11 জন ওদের বাসায় এসেছি। আমি, তারিকুল, মানিক, সজীব, হাফিজ, আশিক আর জয়ী, বর্ণা, অনু এবং ওর বাবা মা। সবকিছু করার পরে বিয়ে করে নিয়ে আসলাম আমাদের বাসায়। তারপর আমাদের বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে সবাই চলে গেল যে যার রুমে, যেমনটা হয়ে থাকে আর কি। আমার তো ভয় লাগছে, বিয়ের আগে যা করেছে না জানি এখন কি করে। আমি ভয়ে ভয়ে বললাম, এবার তোমার ঘুমটা উঠাও, তোমাকে ভালোভাবে দেখতে দাও। আগে দাও। কি? মোহরানা। ও, ভুলেই গেছিলাম। বলো কত টাকা দেব তোমাকে? লাবণ্য কিছুক্ষণ ভেবে বলল, 50 টাকা। আচ্ছা নাও। তারপর বলল, যাও দুষ্টু আইসক্রিম নিয়ে আসো। কি? আমি পারবো না। আমি কি মোহরানার জন্য 50 টাকা চাইছি? এটা হলো আইসক্রিম খাওয়ার জন্য টাকা। আচ্ছা, এনে দিচ্ছি, আগে তোমার হাতটা দাও। লাবণ্য হাত আমার কাছে দিয়ে বলল, কি হবে? আমি ওর হাতে 10,001 টাকা দিয়ে বললাম, তোমার মোহরানার টাকা। এত টাকা চেয়েছি আমি? বাদ দাও তো, এবার তোমাকে আইসক্রিম এনে দেই। লাগবে না আইসক্রিম। বলেই আমার কলার চেপে ধরলো। দেখো, আমি কিন্তু চিল্লাবো বলে দিলাম। চিল্লাও দেখি, তোমার গলায় কেমন জোর। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। এই চুপ, নইলে কিন্তু। না হলে কি? দেখো কি। আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলাতেই আমি এক লাফে খাটের উপরে দাঁড়িয়ে পড়লাম। এটা কি করছো তুমি? কিছুই না, ভয় করছে তাই। কেন ভয় করছে? এটা আমার প্রথম বাসর রাত তাই। দাঁড়াও, তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। তোমার কথায় মনে হচ্ছে আমার দ্বিতীয় বাসর রাত। তুমি ভাবছো আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি? এই কি করছো? থামো বলছি। কেন থামবো? তোমার ওই লিপস্টিক মাখার ঠোঁটটা তো আমাকে পাগল করে ফেলেছে। ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা, ছেড়ে দিলাম। শুনেছি স্ত্রীর অবাধে কিছু করলে তা নাকি নির্যাতনের পর্যায়ে পড়ে। কে বলছে এটা তোমার? কেন, আমাদের ধর্ম ইসলাম। ও তাই নাকি? দেখো তো কয়টা বাজে। লাবণ্য ঘড়ি দেখে বলল 12টা। আমি বললাম চলো অজু করে আসি। কেন? তাহাজ্জুদ মুহূর্তে নাকি আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে থাকেন, তাই আমরা নামাজ পড়ব। আগে বলবে তো। তারপরে আমরা দুজন অজু করে নামাজ পড়ে নিলাম। আচ্ছা, তুমি আল্লাহর কাছে কি চাইলা? আগে তুমি বলো কি চাইলা। আল্লাহর কাছে বলেছি আমাদের যেন সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান দেয়, আমাদের মাঝে যেন ভালোবাসা বৃদ্ধি করে দেয়, বালা মুসিবত দূরে রাখে। তুমি আবার নামাজ পড়ে দোয়া করো যেন আমাদের ছেলে হয়। না, আমি মেয়ে চাই। কিন্তু আমি ছেলে চাই। না, আমি মেয়ে চাই। বলেছি না আমি ছেলে চাই। আচ্ছা, আমরা দুইটাই চাই, কেমন? কিন্তু আগে ছেলে। আচ্ছা, আগে ছেলে। ভালো। এবার আমরা কি করব? এখনো তো রাত পোহায়নি। আমরা এখন গল্প করব। আচ্ছা, কিন্তু কি দিয়ে শুরু করব? আচ্ছা, তুমি কি কখনো প্রেম করেছো? আরে ধ্যাৎ, এটা কোনো প্রশ্ন হলো? উত্তরটা পেলাম না। না। দেখো, মিথ্যা বলবে না। করেছিলাম, কিন্তু সেটা ছিল ফেসবুকে। তুমি করেছো কখনো? না, করিনি। ভালো, তুমি এখন থেকে আমার সাথে প্রেম করবে, কেমন? কিন্তু আমি তো প্রেমের কিছুই জানি না। শিখিয়ে দেব। শিখিয়ে দিও। আচ্ছা, তুমি কার সাথে প্রেম করেছিলা? ফেসবুকে। ওর কথা আর মনে করতে চাই না। ও ছিল একটা লুচ্চা বদমাইশ। ফেসবুকে প্রেম করেছো, তা আবার লুচ্চার কি করেছে? ও ছিল একটা লুচ্চা।
আমিও একটা মেয়ের সাথে প্রেম করতাম ফেসবুকে। তো কি হলো? সে একদিন আমাকে ব্লক মেরেছিল, আর কখনো আনব্লক করেনি। আমি এখনো তার মেসেজের অপেক্ষা করি। আসলে আমি ওকে এমনি লুচ্চা বলেছি, সত্যি বলতে ও অনেক ভালো ছিল। তাহলে তুমি তাকে একদিন আমার সাথে পরিচয় করিয়ে দিবা কি? আচ্ছা দিব, কিন্তু তার আগে তো তার সাথে কথা বলতে হবে, আর তার তো নাম্বারও নেই আমার কাছে। আচ্ছা বাদ দাও ওসব। এই আমার না খুব ইচ্ছে করছে। কি? প্লিজ তুমি এবার আমার লিপস্টিক নষ্ট করে দাও না। প্রথম তো তুমি আমাকে বারণ করলে, আর এখন কি বলছো? আর কিছুই না, জাস্ট এটাই প্লিজ। আমি লাবণ্যকে টেনে আমার বুকের মাঝে নিয়ে নিলাম। লাবণ্য দু চোখ বন্ধ করে আমার বুকে আশ্রয় নিয়ে নিল। তুমি কি ঘুমিয়ে পড়লে? না, আমি অপেক্ষা করছি যে কেমন আমার স্বামী আমার লিপস্টিক নষ্ট করে। তাই নাকি? আমি পারবো না, তুমি শুরু করো। আচ্ছা। বলে আমার ঠোঁট কামড়াতে লাগলো। ওই রাক্ষস সাতচন্নি, লাগছে তো আমার। তো কি হয়েছে? আমি কোন রকম ছুটে আয়নার সামনে গিয়ে দেখি আমার ঠোঁটে রক্ত। লাবণ্যকে বললাম, দেখো তুমি কি করেছো, আমার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আরে পাগল, ওটা রক্ত না, ওটা হলো লিপস্টিক। ও তাই তো বলি, বেশি ব্যথা তো অনুভব করছি না। এবার আমি লাবণ্যর ঠোঁট চুষতে শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখি ও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, ছাড়লে কেন? আর কিছুক্ষণ পর আজান হবে, নামাজের জন্য তৈরি হতে হবে তো। কি, তুমি কথা বলছো না কেন? তাকিয়ে দেখি মহারানী ঘুমিয়ে পড়েছে। এই ওঠো, আমরা ফজরের নামাজ একসাথে আদায় করব। না, আমি নামাজ পড়বো না। ওহ বুঝেছি, তোমার অনেক ঘুম ধরছে তাই না? আমি তোমার ঘুম ছাড়ানোর ব্যবস্থা করছি। লাবণ্যকে কোলে তুলে নিয়ে গেলাম বাথরুমে। ও আমার গলা ধরে খুব আরামে ঝুলে আছে। তারপরে আমি ট্যাপ ছেড়ে দিয়ে ওকে ভিজিয়ে দিলাম। ও এক চিৎকার দিয়ে বলল, কি করছো তুমি এটা? শুনেছি গোসল করলে ঘুম চলে যায়, তাই নিয়ে আসলাম। এই দেখো আজান হচ্ছে, তাড়াতাড়ি গোসল করে নাও। তারপর আমরা গোসল করে এসে নামাজ পড়ে আমার মতো আমি ঘুমিয়ে পড়লাম। এই ওঠো না, এত সকালে ডাকছো কেন? এই যে মহারাজ, এখন সকাল না, এখন বেলা 12টা বাজে। ও আগে বলবা তো, তুমি খেয়েছো কি? না, আমি তোমাকে ছাড়া কেমন করে খাই বলো? ও তাই, আচ্ছা তুমি টেবিলে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে বললাম, তুমি কি সত্যি খাওনি? সত্যি খাইনি, তবে আম্মু অনেকবার খেতে বলেছে। খাওনি কেন? আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু তোমার তো না খেয়ে থাকার অভ্যাস নাই। আরে কথা বাদ দাও তো, ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমি খাও, আমি খাচ্ছি। আগে তুমি খাও। আচ্ছা খাচ্ছি। দুজনে খেয়ে উঠলাম। না, লাবণ্যকে যেমন ভেবেছিলাম ও তো তেমন মোটেও না। যাই একটু অনুর কাছে যাই। কিরে অনু, কেমন আছিস? খুব বেশি ভালো আছি, তুই? আমিও। আচ্ছা অনু, ওদের বাসা থেকে যে আমাদের নিতে আসবে, আমাদের সাথে কিন্তু তোকেও যেতে হবে, কি বলিস? হ্যাঁ, আমি ওখানে কি করব? আড্ডা দিতাম আর কি। তারিকুলকে নিয়ে যাস, বুঝলি? আমি যেতে পারবো না। দেখ ওরা চলে এসেছে। যাই হোক, আমাদের নিয়ে আসলো লাবণ্যদের বাসায়। আমার সাথে তারিকুল আছে। রাতের খাবার খেয়ে আমরা বাসার ছাদে গিয়ে গল্প করতে লাগলাম। হঠাৎ মনে পড়ে গেল, আজ তো আমার পাঠকগণ আমাকে আস্ত খেয়ে ফেলবে গল্প না দিলে। তাই আমি ডাটা অন করতে টুংটাং শব্দ হতে লাগলো। ভাবলাম কেউ একজন আমাকে এসএমএস করছে। মেসেজ বক্স খুলে দেখি আমি যে আইডির সাথে বেশ কয়েকদিন চ্যাট করেছিলাম, সে আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজে লিখেছে, কেমন আছো? এতদিন পরে আবার তুমি আমাকে কেন এসএমএস করেছো? কিন্তু নো রিপ্লাই। তারিকুল আর লাবণ্য গল্প করছে, এমন সময় অনু কল করলো। কি রে, কি মনে করে কল করলি? কেন, তোকে কি কল করতে পারি না? কি করছিস এখন? ছাদে গল্প করি। ও আচ্ছা, বাই বাই। এই আমার আব্বু আম্মুকে দেখে রাখিস, বুঝলি? আমি কি তোর বউ নাকি যে তোর বাবা মাকে দেখে রাখবো? এটা তোর বউকে বল, বুঝলি? যা, কেটে দিল।
আমি আর ওকে কলটল করলাম না, বলেছি যেহেতু দেখেই রাখবে। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? দিনে একটু ঘুমাতে পারিনি, অথচ সারা রাত জেগেছিলাম। তাই নাকি? ওই শালা চুপ, বড়দের মাঝে কথা বলতে আসবি না। আগে বিয়ে করলে বড় হওয়া যায় না। চল, আমারও ঘুম পাচ্ছে। আমরা তিনজন ছাদ থেকে নেমে নিচে এসে দেখি আমার শ্বশুর মানে লাবণ্যর বাবা এখনো ঘুমায়নি। রাত প্রায় 1টা বাজে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখনো ঘুমাওনি? না, আমরা ছাদে বসে গল্প করলাম, কিন্তু এখন ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে। আপনিও ঘুমান, বেশি রাত জাগলে শরীর খারাপ হতে পারে। যাও তোমরা। তারিকুলের রুমটা ওকে দেখিয়ে দিয়ে আমরা দুজন আমাদের রুমে আসলাম। খুব বেশি ঘুম পেয়েছে, তাই দু চোখ খুলে রাখতে পারছি না। বুঝলাম না আজ এত ঘুম আসছে কেন। আমি লাবণ্যকে বললাম, তোমারও কি আমার মতো ঘুমে ধরেছে? আমি তো কাল সারা রাত ঘুমিয়েছি, এখন ঘুম ধরবে কেন? ও তাহলে একটু মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা, যেহেতু তুমি বলছো। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আজানের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি লাবণ্য খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, যেমনটা দেখে ঘুমিয়েছিলাম। মনে মনে ভাবলাম আজ ওর ঘুম ভাঙানো যাবে না, বেচারি কাল ঘুমাতে পারেনি। আমি মাথাটা ওর কোল থেকে আস্তে আস্তে নামিয়ে নিলাম। এ কি, ও যে আমার হাত ধরে আছে। হাতটা আস্তে আস্তে ছাড়াচ্ছি, এমন সময় বলে উঠল, উঠেছো কেন? শুয়ে থাকো না, আজান হয়ে গেছে তো। আগে বলবে তো, তাড়াতাড়ি ওঠো, আমি উঠছি। না, তুমি ঘুমাও, কাল তুমি ঘুমাতে পারোনি। দেখো, আমরা জান্নাতের একসাথে থাকতে চাই, বুঝছো? ও তাই নাকি? যদি জান্নাতে না যেতে পারি তখন কি করবে? আল্লাহকে খুশি করাতে পারলে কখনো তিনি জাহান্নামে দিতে পারবে না। বেশি পেকে গেছো তাই না? তুমি ওঠো, আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে উজু করে চলে আসলাম মসজিদে। নামাজ পড়ে বাসায় আসার পরে দেখি লাবণ্য এখনো শুয়ে আছে। বললাম, নামাজ পড়েছো কি? না। কি, তুমি নামাজ পড়োনি? ও হ্যাঁ, পড়েছি তো। তাহলে না বললা কেন? খুব বেশি ঘুম ধরেছে, বুঝতে পারিনি। ও ভালো। আমিও শুয়ে পড়লাম, দেখি আমার ফোনটা বাজছে। আমি লাবণ্যকে বললাম, কলটা ধরো। তুমি ধরো, ওটা তোমার ফোন। ও তাই তো। আমি ফোনটা উঠিয়ে দেখি অনু কল করেছে। কলটা পিক করে বললাম, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং টু। কেমন আছিস? আর এত সকালে কিসের জন্য কল করেছিস? ভালো আছি। আর আমি কি তোকে কল করতে পারবো না? দেখ, আমি সেটা বলিনি। বিয়ে করলে মনে হয় সবাই এমন হয়। বাদ দে তো এসব। তোরা কখন আসবি? আমি তো যাচ্ছি না তোদের আনতে। তুই না আসলে আমিও যাচ্ছি না তোদের বাসায়। আচ্ছা, আমি কি তোর বউ নাকি যে আমার উপর অধিকার খাটাতে চাস? দেখ, যা বলছি তাই করবি, বুঝতে পেরেছিস? বললেই হলো। তোর মনে যা চাই তাই করিস। বাই। কে কল করেছিল? অনু। কি বললো? তুমি ঘুমাও, আমি একটু বাজারে যাব। রাস্তা দেখে চলাচল করবে। জি। চলে আসলাম বাজারে। হোটেল থেকে কিছু খেয়ে লাবণ্যকে কল করলাম, ও কলটা ধরলো না। আমি লাবণ্য আর তারিকুলের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এসে তারিকুলকে ডাকলাম, কি বলিস? যা ফ্রেশ হয়ে আয়, খাবি। আচ্ছা। মহারানী, আপনার ঘুম কি ভেঙেছে? জি, ভেঙেছে। তাহলে কল ধরলেন না কেন? দেখো তো কতবার কল করেছি। সত্যিই টের পাইনি। খাবার নিয়ে এসেছি, খাও। তুমি খেয়েছো? খেয়েছি। আমরা তিনজন আবার ছাদে আসলাম গল্প করতে। গল্প করে আমরা আমার রুমে এসে তিনজন একটা বেডে শুয়ে পড়লাম। ঘুমটা এমন ছিল যে এক ঘুমে দুইটা। ঘুম থেকে উঠে দেখি আমার আব্বু আম্মু, জুই, বর্ণা, অনুর আব্বু আম্মু এসে হাজির। আমি ওদের দিকে তাকিয়ে দেখি অনু নেই। মনটা খারাপ হয়ে গেল। আঙ্কেল, অনু কোথায়? ওই তো দরজার বাইরে। আমি অনুর কাছে গিয়ে বললাম, তুই আসলি কেন? তুই তো বলেছিলি আসবি না। আসতে চাইনি, তোর কথা ভেবে আসলাম। চল। আমরা সবাই খেয়ে দিয়ে বিকেল বেলা আসার সময়
আমার শ্বশুর বলল, আমি এখানে একা একা থেকে কি করব, আমিও আপনাদের সাথে যেতে চাই। তাহলে চলেন বিআই সাহেব। আমরা চলে আসলাম অন্যদের বাসায়, যে যার রুমে চলে গেল। আমরা আমাদের রুমে চলে আসলাম। আচ্ছা লাবণ্য, আজও কি ঘুমাবে? না, আমার ছেলে চাই। কখনো না, মেয়ে হবে। আচ্ছা, আমরা ঝগড়া করছি কেন? আল্লাহ ভালো জানেন কি হবে আমাদের ওরসে। তা ঠিক, কিন্তু আমি মেয়ে চাই। আগে তো মিশন শুরু করো, তারপরে দেখা যাবে। এই তোমার মুখে কি কিছুই আটকায় না? এখানে আর কেউ কি আছে শুনি? দেওয়ালেরও কান আছে, শুনুনি? তো কি? আমি ঘুমিয়ে পড়লাম। তুমি মেয়ে চাও না? হ্যাঁ। ঘুমালে মেয়েটা দুনিয়াতে আসবে কেমন করে? আমি না, আমার না ভয় লাগছে, এই প্রথম তো। যেভাবে বলছো মনে হয় এর আগে আমার কোনো স্বামী ছিল যে আমাকে শিখিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি এখন কি বলবে বলো? আমি ছেলে চাই। আচ্ছা চলো। কোথায়? অজু করতে। ও, চলো। অজু করে আসলাম, তারপর ও আমাকে বলে শুরু করলো। কেমন করে শুরু করব বুঝতে পারছি না। লাবণ্য বলল, কি যাতা বলো। এই বলেই ও আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। এমন রাক্ষসের মতো করছো কেন? আমার ঠোঁট তো মনে হয় ছিঁড়ে যাচ্ছে। তুমি পারো না বুঝি, তাই এত জোরে যেন তাড়াতাড়ি শিখে যাও। আমি এবার ওর ঠোঁট আমার দখলে নিয়ে নিলাম। এত জোরে কেন? লাগছে তো। মন চাইছে ছিঁড়ে খেয়ে ফেলি। কিছুক্ষণ পরে যা হওয়ার তাই হলো। দুজন একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ছাড়ো না। আর কিছুক্ষণ ঘুমাই না? কিছুক্ষণ পর আজান হবে, আর তুমি বলছো আরো ঘুমাইবা? আমি মনে মনে ভাবছি, এমন বউ চাইছে আল্লাহর কাছে, তা আল্লাহ মিলিয়ে দিছে। হাজার শুকরিয়া। কি, ওঠো। ও হ্যাঁ, উঠছি। আমি গেলাম, তুমি থাকো। কোথায় যাবা? পাগল নাকি? গোসল করতে হবে না? গোসল করব না। কে করতে বলেছে? আমি আর লাবণ্য একসাথে গোসল করলাম। সকালে লাবণ্যর আব্বু বলল, আজ থেকে তোমরা আমার বাসাতেই থাকবে। তা কেমন করে হয়? কি বলছেন এসব? আমি একা একা আমার বাসায় থাকতে পারবো না, আপনাদেরও থাকতে হবে আমার সাথে। আমরা একটা সুন্দর পরিবার হয়ে থাকতে চাই। আচ্ছা, আমি তো সবার কাছে শুনি। আব্বু, তোমরা এখানে কি করছো? লাবণ্যর আব্বু বলল, দেখো বাবা, আমি বলছি আজ থেকে তোমরা সবাই আমাদের বাসাতেই থাকবে। না হয় তোমরা সবাই যেখানে থাকবে আমাকে সাথে রাখবে। আপনার ব্যবসার কি হবে? আমার সবকিছু এখন থেকে তুমি দেখবে। আমি সবকিছু সামলাতে পারবো? আমিও তোমার সাথে থাকবো, আর তোমার আব্বুও বাসাতেই থাকবে, তোমাদের দেখাশোনা করবে। তুমি কি বলো? কি আর বলবো, আমাকে তো কিছু একটা করতে হবে, যেহেতু এখন বিয়ে করেছি আর আব্বুর তো বয়স হয়েছে, তাই না? তাও একবার লাবণ্যকে বলে দেখি ও কি বলে। ও কিছুই বলবে না। আচ্ছা, আমরা সবাই একসাথে থাকবো। আসলে গরিব তো, তাই তাড়াতাড়ি রাজি হয়ে গেল। কি আর করা, আমি কি আর রাজি না হয়ে পারি? আমরা ওনাদের বাসা থেকে চলে যাচ্ছি আন্টি আঙ্কেলকে বলে। আমরা চলে যাওয়াতে তাদের কারো মন ভালো না। আমার বাসায় বেড়াতে এসো বাবা, তোমাকে তো আমার ছেলের মতোই দেখতাম, এই বাবাকে দেখতে এসো। জি আঙ্কেল, অবশ্যই আসবো। তুই ছিলি, আমরা কত ফ্রি থাকতাম জানিস? মনে হচ্ছে নিজের ছেলে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। যাচ্ছি তো কি হয়েছে, তারিকুল তো আর যাচ্ছে না। এখন থেকে ও আপনাদের সব কাজ করে দিবে। অনুকে বললাম ভালো থাকিস, আর আমাকে কিন্তু নেমন্তন্ন করিস। কিসের নেমন্ত্রণ? তোর বিয়ের। আমি বিয়ে করব না, সারা জীবন আমার আব্বা আম্মুর সেবা করে যাব। এখন এমন কথা বলছিস, 2 দিন পরে বলবি আরেক কথা, বুঝলি? কখনো না। যাই রে, আমাদের বাসা থেকে ঘুরে আসিস। তোদের বাসা কোনটা রে? লাবণ্যদের বাসায় এখন থেকে আমাদের বাসা। খুব ভালো করে বুঝেছি। কি বুঝেছিস? এই যে লাবণ্যদের বাসা এখন থেকে তোদের, এটা বুঝেছি।
ও থাক তাহলে, বাই বাই। আমরা চলে আসলাম লাবণ্যদের বাসায়। কি পাঠকগণ, ভাবছে না তো তাড়াতাড়ি চলে আসলাম কি করে? আসলে ওনাদের বাসা হতে লাবণ্যদের বাসায় আসতে বড় জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে গাড়িতে করে আসতে। আচ্ছা লাবণ্য, তোমাদের বাসা তো দেখতে অনেক সুন্দর। দেখো, ফাজলামো করবে না কিন্তু। যেমন? আমাদের বাসা মানে কি? মানে তোমাদের বাসা। ও হ্যাঁ, এটা তো আমাদের বাসা, তাই না? আচ্ছা, তুমি বাসা থেকে বের হয়ে যাও, আমাদের বাসায় আমরাই থাকবো। এই জুই, বর্ণা, আসো তো তোমরা। বলেই চলে গেল রুমের ভিতর। লাবণ্যকে ডেকে বললাম, আমি কি সত্যিই যাব? যা মন চায়। ওকে, চললাম আমি, তুমি থাকো মা বাবাকে নিয়ে। আমি বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। হায়রে বউ, তুই আমাকে প্রথম দিনে তাড়িয়ে দিলি, পরে যে কি করবি তা তো মাথাতেই কাজ করছে না। আমি কলেজে চলে আসলাম, দেখি মানিকরা ক্লাস বাদ দিয়ে বসে আড্ডা দিচ্ছে। কিরে, তোরা ক্লাস ফাঁকি দিচ্ছিস? স্যারকে কিন্তু বলে দিব। চুপ কর, শালা বিয়ে করে আমাদের ভুলে গেছিস। আরে আমাদের ভুলে গেলে কি এখানে দেখা করতে আসতো? আমি ভাবছি এসেছি কি আর সাধে। তুই কি কিছু বলছিস? কই না তো। তুই আসছিস, ভালোই হয়েছে। আজ একটা পার্টি দেব, চল। কিসের পার্টি? হাফিজুলের জন্মদিন, তাই শুধু আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কি বলিস? তাহলে তো একটা হুজুরকে বলতে হয়। এখানে আবার হুজুর কেন? কেন, আর তোর জন্য দোয়া করতে হবে না? ও তাই তো, এটা তো ভাবিনি। আমরা খুব সুন্দরভাবে দিনটা কাটাইলাম। দেখ আজিজ, কিছু ছবি তুলেছি, দেখি। তোর ফোন বের করে বাসায় গিয়ে দেখিস। আমি ফোন বের করে দেখি আমার ফোন বন্ধ। কি ব্যাপার, আমার ফোন বন্ধ কেন? চালু করে দেখি লাবণ্য 13টা মেসেজ দিয়েছে। মেসেজগুলো না দেখে মানিকের কাছ থেকে ছবিগুলো নিয়ে চলে আসলাম। এমন সময় লাবণ্যর কল আসলো। বলো। লাবণ্য কান্না ভেজা কণ্ঠে বলে উঠলো, কোথায় তুমি? সেটা জেনে তোমার কি হবে? দেখো, কান্না করবা না কিন্তু। তাহলে বলো তুমি কোথায়? জাহান্নামে। জান্নাতে হলে বিশ্বাস করতাম। তাই বুঝি? বলো এবার তুমি কোথায়? অনুদের বাসায়। তোমাদের বাসা থেকে তো আমাকে বের করে দিয়েছো, তোমরাই থাকো। আসলে আমি এখন লাবণ্যদের বাসার নিচেই আছি। আমি পিছন থেকে বললাম, কোথায় যাও? লাবণ্য আমাকে না দেখে বলে দিল, আমার এক আঙ্কেলের বাসায়। কিন্তু এখন তো সন্ধ্যা। লাবণ্য থেমে আমার দিকে তাকালো, দেখি ওর চোখ লাল হয়ে আছে। লাবণ্য এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে এরকম ভাবে কষ্ট দিলা কেন? ছাড়ো আমাকে, তোমার সাথে আমার কথা নেই, ছাড়ো তুমি। আমি এখন আমার শ্বশুর বাড়ি যাব। এটা তোমার শ্বশুর বাড়ি না, মনে করো এটা তোমারই বাড়ি। আগে তো আমাকে ছাড়ো, লোকে দেখছে। আগে বলো আমাকে কষ্ট দিলা কেন? তোমাকে কষ্ট না দিলে কি ফ্রি ফ্রি লোকদের সিনেমা দেখতে পারতাম? মানে কি? মানে কিছুই না, চলো বাসায়। চলো। শ্বশুর তার সকল কাজ বুঝে নিয়েছে, কিন্তু শ্বশুর আমার সাথে থাকে, মনে হয় তিনি আমার ম্যানেজার। ভালোই লাগে। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। ও আপনাদের তো বলা হয়নি, আমি অনেক আগেই লেখাপড়া ছেড়ে দিয়েছি, কারণ ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়। আমাদের যৌথ পরিবারের দিন কাল খুব ভালোই যাচ্ছে, কিন্তু লাবণ্য আমার মাথা খেয়ে ফেলছে। একটা কথাই বলে, তুমি বাবা হতে চলেছ। এতে আমি রাজি না, কারণ শুনেছি অনেক মানুষ সন্তান প্রসব করতে গিয়ে জীবন দিয়েছে, তাই ওকে হারানোর ভয় হয়। আমি চুপ করে বসে আছি। এমন সময় লাবণ্য বলে উঠল, তুমি কি কোনো কিছুর জন্য মন খারাপ করে আছো? আমি সব কথা বুকের মাঝে লুকিয়ে রেখে বললাম, না, একটু মাথা ব্যথা করছে। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমি শুয়ে পড়লাম। লাবণ্য মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও ভালো করে জানে আমাকে ঘুম পাড়ানোর পদ্ধতি। কেন যেন আমার চোখে ঘুম আসছে না, তবু মিথ্যা ঘুমের অভিনয় করলাম। কিছুক্ষণ পরে আমার মুখের উপর কি যেন পড়লো। আমি চোখ খুলে দেখি লাবণ্যর চোখের পানি। আমি লাবণ্যকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? এমন ভাবে কান্না করছো কেন?
ভয় হচ্ছে আমার। পাগলি কোথাকার, আমি তো পাশেই আছি, কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তার মানে আমি যেটার ভয় পাচ্ছি সেই ভয় লাবণ্য শিকার। দেখো, তুমি শুধুই অযথা টেনশন করছো। আমার মাথায় হাত বোলাতে হবে না, এবার তুমি ঘুমিয়ে পড়ো। লাবণ্য আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর লাবণ্য বলল, আমার ঘুম আসছে না। ছাদে যাবা? চলো। আমি আর লাবণ্য ছাদে চলে আসলাম। আচ্ছা, একটা কথা বলি, তুমি কিন্তু রাগ করতে পারবে না। জি বলো মহারানী, কি বলবা? তোমাকে তো আমি বলেছিলাম ফেসবুকে একজনের সাথে একটা সম্পর্কে জড়িয়েছিলাম। তো তাকে আমি আনব্লক করেছি। ও নাকি আমাদের দেখতে চায়। তা অনেক ভালো। কবে দেখা করবে সে? সামনে শনিবারে। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। আমি যার সাথে প্রেম করেছিলাম সেও শনিবারে দেখা করবে। তাহলে তো আমরা দুজন একসাথে দেখা করতে পারবো না। কি যে করি। আচ্ছা, তুমি একাই যেও দেখা করতে। দেখা করে সাথে বাসায় নিয়ে এসো, আমিও তাকে বাসায় নিয়ে আসবো। তা ঠিক বলেছো, কিন্তু আমি তোমাকে ছাড়া যেতে রাজি না। আমার সাথে তোমাকে যেতেই হবে। আচ্ছা, আমি তাহলে তাকে বলে দেই যে আমি শনিবারে দেখা করতে পারবো না। আচ্ছা, বলে দাও তাহলে। আমি ফারিয়াকে কল করলাম, সঙ্গে সঙ্গে লাবণ্যর ফোন বেজে উঠলো। তোমার তো ফোন বাজছে, রিসিভ করো বলে একটু দূরে চলে আসলাম। ফারিয়া, কেমন আছো? আপনি কে? যেই হই না কেন, শনিবারে দেখা করতে পারবো না। বুঝেছি, কে তুমি? কিন্তু কেন? আমি তো আমার স্বামীকে বলে দিয়েছি যে শনিবারে তোমার সাথে দেখা করব। আচ্ছা, তোমার কণ্ঠটা খুব চেনা লাগছে কেন? সেম, তোমার কণ্ঠটাও তো আমার চেনা চেনা লাগছে। কি? জি। আচ্ছা, তুমি একটু জোরে কথা বলো, মানে চিল্লাও একটু। কি আবল তাবল বলছো? প্লিজ চিল্লাও না। ওকে। আমি লাবণ্যর দিকে তাকিয়ে দেখি লাবণ্য চিল্লাচ্ছে। বুঝেছি কেন তোমাকে চেনা চেনা লাগছে। তোমার নাম লাবণ্য। কেমন করে বুঝলি? একটু দেরি করে বোঝাচ্ছি। আমি লাবণ্যর কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, ফারিয়া কেমন আছো? লাবণ্য একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইলো, নড়াচড়াও করছে না। কিছুক্ষণ পরে আমার কান ধরে বলল, তোমার কয়টা সিম? আগে তুমি বলো, কয়টা সিম তোমার? আমার তো দুটোই। আমার দুইটা। দেখো তো এই নম্বরটা কি চেনো? শয়তান কোথাকার। আচ্ছা, এতদিন তো স্বামী ভেবে আদর করেছো, এখন কি একটু প্রেমিক ভেবে আদর করবে? তার বলতে হয়। হয়েছে, এবার ছাড়ো, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। ইস, কত বড় আশা, আজ আবার ঘুমাবে। তো কি করব? কি করবে মানে? আগে চলো রুমে যাই। আমরা রুমে আসার পরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আদর চেয়েছো, চলো এবার আদর করব। অনেক আদর পেয়েছি, আর না। কি? আচ্ছা, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি ঘুমাবো। আমি পাশে শুয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বললাম, পাগলিটা রাগ করেছে নাকি? লাবণ্য ঝেংটি দিয়ে বলল, না, আমি রাগ করিনি। আর আমাকে পাগলি বলবা না, যাও তুমি। দয়া করে এদিকে ঘোরো না একটু। না, ঘুরবো না। আচ্ছা, ঘুরতে হবে না, গুড নাইট। অন্য পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর লাবণ্য আমাকে জড়িয়ে ধরলো। কি, ঘুমাওনি? পাগল একটা, রাগ করেছো বুঝি? না, রাগ করবো কেন? তাহলে আমাকে একটা চুমু দাও। দেব না। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে বললাম, হয়েছে, এবার তো ঘুমাও। ঘুমাবো তো, কিন্তু তোমাকে জড়িয়ে না ধরে কি কোনোদিন ঘুমিয়েছি? পাগলি একটা। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে বললাম, এবার ঘুমাও। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? পাগলের মতো কথা বলো না তো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে দেখি লাবণ্য ডাকছে, এই ওঠো ওঠো। আর কিছুক্ষণ ঘুমাই। আর কিছুক্ষণ ঘুমাবে মানে কি? অনেক ঘুমিয়েছো। আব্বু কিন্তু অফিস চলে গেছে। কি? বাবা চলে গেছে আর তুমি আমাকে এখন বলছো? নামাজের জন্য তো ডাকনি আছে। না ডাকার জন্য দুঃখিত। এবার তো ওঠো। না, আমি উঠবো না। তোমাকে ওঠানোর কায়দাটা আমি ভালো করেই জানি। আমার কাছে এসে সুরসুরি দিতে লাগলো। এই কি করছো, থামো বলছি। আগে ওঠো। আচ্ছা উঠছি, তুমি যাও।
আমি যাই আর তুমি আবার শুয়ে পড়ো। আরে যাও না, দেখো আমি লুঙ্গি পরে শুয়েছিলাম। তো কি? আরে লুঙ্গিটাকে খুঁজতে হবে, প্লিজ তুমি বাইরে যাও। কেন, আমি থাকলে কি সমস্যা? লজ্জা করে। ধুর, আমি গেলাম, তুমি তাড়াতাড়ি রেডি হও। লাবণ্য বের হওয়ার সাথে সাথে আমি এক দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। বাঁচা গেল, এখন একটু আরামে ঘুমানো যাবে। আসলে লুঙ্গি টুঙ্গি কিছুই না, লাবণ্যকে মিথ্যা বলে তাড়ানোর প্ল্যান করেছিলাম। মোবাইলে 10টার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। আপনারা কি ভাবছেন, সত্যি কি অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে? আরে না, লাবণ্য দরজার উপাস থেকে ডাকছে। হায় রে দরজাল বউ, তোর জন্য যে সকালে একটু ভালোভাবে ঘুমাবো সেটাও আর হলো না। ওপাশ থেকে লাবণ্য বলছে, মিথ্যুক একটা চিটার। যাই বলো, খুলছি না। আমি কিন্তু এখনো কিছু খাইনি। আমি ওর কথা শুনে তাড়াতাড়ি করে দরজা খুলে লাবণ্যর কাছে গিয়ে বললাম, সরি, ভুল হয়ে গেছে, চলো এবার খেতে যাব। না, আমি খাবো না। খাবে না মানে? খাবো না। প্লিজ চলো না। না, আমি যাব না। আচ্ছা তাহলে আমিও খাবো না। আচ্ছা চলো। বাঁচলাম। আসলে আমি লাবণ্যর কষ্ট সহ্য করতে পারি না, আর আমি যেমন ওর কষ্ট সহ্য করতে পারি না, তেমনি লাবণ্য আমাকে ছাড়া কিছুই বোঝে না। একদিন অফিসে আছি, তখন একটা কল আসলো। কলটা রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে বলল, আমি তোর মা, তুই এক্ষুনি মেডিকেলে আয়। আমি শুনে দ্রুত বেরিয়ে পড়লাম। লাবণ্যর আব্বু বলল, বাবা কোথায় যাও? আমি কিছু না বলে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি আব্বু আর আম্মু বসে আছে। মা, কি হয়েছে? লাবণ্যের অবস্থা খুব খারাপ, ও এখন আইসিইউতে আছে। আমি মায়ের মুখের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। ওর যদি কিছু হয়ে যায় নানান চিন্তা। না, কিছু হতে যাবে কেন? আল্লাহ, তুমি ওর বিপদ দিও না। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আমি দৌড়ে ডাক্তারকে বললাম, লাবণ্য কেমন আছে তাড়াতাড়ি বলেন। ডাক্তার চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো বলছেন না কেন? আমি ডাক্তারের হাসি দেখে একটু অবাক হলাম। তারপরে বলছি, প্লিজ বলেন না। আরে বোকা, তোমার ঘরে একটা কিউট মেয়ে এসেছে। আর লাবণ্য? লাবণ্য আপাতত ভালো আছে। প্লিজ আপনি একটু আমার চেম্বারে আসুন। আমি লাবণ্য এবং আমার মেয়েকে না দেখে চলে আসলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তার দয়া করে বলেন, লাবণ্যর কি কোনো বিপদ আছে? আচ্ছা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? একটু শক্ত হও। শক্তই আছি, আপনি বলেন। তোমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু সে বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবে না। ডাক্তারের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। বুঝতে পারছি না ডাক্তার কে কি বলবো। এটা কি রোগ পৃথিবীর কেউ বলতে পারেনি, কিন্তু এটা যার মধ্যে দেখা যায় সে আর বেশি দিন বেঁচে থাকে না। এই ডাক্তার তুই চুপ কর, তুই মিথ্যা বলছিস। বল আমার লাবণ্যর কিছুই হয়নি, বল বল। দেখো বাবা, তোমাকে আমি সন্তান ভেবে বললাম যেন তুমি সহ্য করতে পারো, কিন্তু তুমি ভেঙে পড়ছো। আমি যে ওকে অনেক ভালোবাসি, অনেক। আচ্ছা দেখো কি হয়, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। আমার কাছ থেকে ওকে নিয়ে যাওয়াটা কি ভালো? ও যদি আমাকে রেখে চলে যায় আমি কেমন করে বাঁচবো? দেখো, সবাই যে মারা যায় সেটা কিন্তু না, অনেকে বেঁচেও যায়। আমার এই ধরনের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, প্লিজ কিছু মনে করবেন না। আর আমার লাবণ্যকে বাঁচানোর ব্যবস্থা করুন। দেখো, এটা থেকে একমাত্র আল্লাহ মুক্তি দিতে পারে। আমি কি লাবণ্যকে নিয়ে যেতে পারি? যে পারো। সে এখন সুস্থ, কিন্তু সে কোন রকম চিন্তা বা কোন রকম মানসিক আঘাত যেন না পায়, সেদিকে খেয়াল রাখবা, কারণ এতে কিন্তু অনেক সমস্যা হবে। আমি আইসিইউ রুমে গিয়ে লাবণ্যর দিকে তাকিয়ে দেখি লাবণ্য মেয়ের দিকে তাকিয়ে আছে। আমার শব্দ পেয়ে লাবণ্য বলল, তুমি জিতে গেলা তাই না? আমি চুপচাপ লাবণ্যর হাত ধরে বললাম, কেমন লাগছে এখন? ভালোই তো। কেন, ডাক্তার কি কিছু বলেছে? ধুর, ডাক্তার কি বলবে? তাহলে তুমি এমন বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে বসে আছো কেন? নাকি মেয়ে হয়েছে বলে এমন করছো? দেখো, তুমি এখন এসব কথা বলবে না, আজ আমার মনটা অনেক খারাপ। যাও তাহলে, আমি একাই থাকতে পারবো এখানে। কেন এমন বলছো তুমি? কেন বলবো না? তুমি কখন এসেছো, এখনো আমার মেয়েকে দেখলা না? তোমার মেয়ে মানে? ও কি আমার মেয়ে না?
আচ্ছা, ও আমারও মেয়ে তোমারও মেয়ে, এবার তো একবার মেয়েটাকে দেখো। আমি মেয়ের দিকে তাকিয়ে ছোটখাটো একটা শখ খেলাম, কারণ মেয়ের চেহারা লাবণ্যর চেহারার কপি। কি বলছো তুমি? আরে একে তো দেখতে একদম তোমার মতোই। আমার মেয়ে তো আমার মেয়ের মতোই হবে, তাই না? তাই। আমি কিন্তু এখন কান্না করব। কেন কান্না করবা? তুমি মন খারাপ করে আছো তাই। আচ্ছা এই দেখো আমি হাসছি। তোমার হাসি আজ এরকম কেন, যেমন মেঘ ছাড়া বৃষ্টি? আরে এবার কেমন কথা, হাসছি তো আমি। চলো বাসায় নিয়ে যাই তোমাকে। তুমি আমার মেয়েটাকে এখনো কিন্তু একটু আদর করলে না। ওর কথা শুনে বাবুটাকে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে আস্তে আস্তে হাঁটতে লাগলাম আর নানা ধরনের কথা বলতে লাগলাম। লাবণ্যর দিকে তাকিয়ে দেখি ও মুচকে মুচকে হাসছে। আমি আব্বুকে কল করে বলে দিলাম, আব্বু আমি লাবণ্যকে নিয়ে বাসায় আসছি, আর লাবণ্যর আব্বুকে বলে দাও যে নাতনি এবার সবাইকে সাইজ করে নেবে। আমি তো আগেই বলে দিয়েছি তাকে। ভালো করেছো। আমি আমার মেয়েকে কোলে নিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে গাড়িতে উঠলাম। বাসায় পৌঁছে লাবণ্যকে শুইয়ে দিয়ে আমি বের হলাম অফিসের দিকে। আমি না গেলে আবার আমার শ্বশুর এখন আসতে পারবে না। আমি এসে বললাম, আব্বু আপনি এবার বাসায় যান। বাবা, তোমার মনটা এমন কেন? ডাক্তার কি কিছু বলেছে যে লাবণ্যর কোনো সমস্যা হবে? না আব্বু, কিছুই হয়নি, মেয়েকে ছেড়ে আসলাম তাই মনটা একটু খারাপ। তাই নাকি? চলো তুমিও আমার সাথে যাবা। না আমি গেলে অফিসের কি হবে, বরং আপনি যান, আমি পরে আসব। সে চলে গেল। আমি একা একা সবকিছু সামলাচ্ছি, না কিছুই ভালো লাগছে না, তাই ডাক্তারের কাছে কল করলাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। জি, কি হয়েছে? না কিছুই হয়নি, কিন্তু আমার খুব ভয় হচ্ছে, যদি লাবণ্য সত্যি কিছু হয়ে যায়। দেখো, এটা আল্লাহই ভালো জানেন, যদি ভাগ্য ভালো হয় তাহলে কিছুই হবে না। ওকে এবার রাখি। সন্ধ্যার সময় বাসায় এসে দেখি বাসার সবাই আনন্দে মেতে উঠেছে। আমিও ওদের সাথে অনেক আনন্দিত। রাতে আমরা শুয়ে আছি, এমন সময় লাবণ্য বলে উঠলো, তুমি কি আমার উপর রাগ করেছো? আরে না, কি যাতা বলছো। ওকে থাকো তুমি, আমি নামাজ পড়ে আসি। আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করলাম আর বললাম, আল্লাহ তুমি আমার হায়াত লাবণ্যকে দিয়ে হলেও বাঁচিয়ে রেখো। নামাজ পড়ে বাসায় আসলাম। নামাজ পড়েছো? তো কি, আমি কি বলে গিয়েছি? হঠাৎ মুখে হাসি কেন? লেও ঠেলা, হাসলেও দোষ আবার না হাসলেও দোষ। আচ্ছা সরি, যাও এবার খেয়ে আসো। তুমি খেয়েছো কি? খেয়েছি, মা খাবার এনে খাইয়ে দিয়েছে। তাহলে আমি খেয়ে আসি। তারপর খেয়ে এসে শুয়ে পড়লাম। তুমি ওভাবে থাকলে কিন্তু আমি ঘুমাতে পারবো না। আগে তুমি মেয়েকে তো ঘুম পাড়াও। ও তো ঘুমিয়ে পড়েছে। ওকে আসো এবার তোমাকে ঘুম পাড়াই। আমি ছোট নাকি যে আমাকে ঘুম পাড়াবা? শুধু আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাবা। ওলে আমার পাগলি রে। আমি লাবণ্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ফজরের নামাজের আগে লাবণ্য আমাকে ডেকে উঠিয়ে দিল নামাজ পড়ার জন্য। আমি নামাজে চলে গেলাম। নামাজ পড়ে বাসায় আসতেই লাবণ্যর আব্বু আমাকে বলল, বাবা আজিজ, একটু আমার রুমে আসো। আমি চলে আসলাম তার রুমে। দেখো, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আব্বু আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাবা, আমি অনেক লক্ষ্য করেছি তোমাদের মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে তোমার মনটা কেমন যেন খারাপ। প্লিজ বাবা, আমাকে সব বলতে পারো। তার কথা শুনে আমার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। বাবা দেখো, আমি জানি লাবণ্যর কি হয়েছে। আজ লাবণ্য যা হয়েছে একই রোগ ওর আম্মুরও হয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। কথাগুলো শুনে আমি বাকশক্তি হারিয়ে ফেললাম। মনে হচ্ছে কেউ আমার বুকে 1000 কেজি ওজনের কিছু একটা চেপে দিয়েছে। আব্বু আমি মানি না এসব, আমার লাবণ্যর কিছুই হবে না। কিন্তু সব তো আল্লাহরই ইচ্ছা, তাই না? সব আল্লাহর ইচ্ছা, কিন্তু আপনি লাবণ্যকে কিছুই বলবেন না। ও এসব শুনতে পেলে মনে কষ্ট পাবে, অনেক কান্না করবে, তা আমি সহ্য করতে পারবো না। কিন্তু ও তো তোমার আগেই জানে এসব। কি? হ্যাঁ বাবা। আমি এক দৌড়ে লাবণ্যর কাছে চলে আসলাম। দেখি লাবণ্য মেয়েকে ধরে ঘুমিয়ে আছে। আমি কিছু না বলে 2 নয়ন ভরে শুধু লাবণ্যকে দেখে যাচ্ছি। কখন যে চোখের কোণে পানি এসে গেছে বুঝতে পারিনি।
এমন সময় লাবণ্য বলে উঠল, তোমার চোখের পানি মুছে ফেলো, তারপর আমার সামনে আসো। আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না। তুমি আমাকে দেখলে কেমন করে? আগে তোমার চোখের পানি মোছো। এবার বলো